হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমি আজকে একটু টাইম বলতে একটু ভুল করে ফেলেছিলাম, ঠিক আছে? আমি গ্রুপে দেখো ভুলবশত আমি 10টা লিখেছি, ওটা 10টা নয়, আমার মাথায় রয়েছে 9:30। অ্যাকচুয়ালি হয়েছিল কি, ইন্টারভিউর যে ব্যাচটা রয়েছে ওদের 10টা থেকে ক্লাস করাই। এবার কালকে ওদের মক ইন্টারভিউ নিয়েছিলাম, এবার ওই লেখাটাকেই আমি কপি পেস্ট করে আর লিখিনি, ফলে টাইমটা আমার অ্যাডজাস্ট করতে আমার ভুল হয়ে গেছে। টাইম নিয়ে না আর কোনো কনফিউশন রাখবে না, ঠিক আছে? আমি যদি শনি রোববারে ক্লাস করাই তাহলে 9টা থেকে করাবো, আর যদি সোম থেকে শুক্রর মধ্যে ক্লাস করাই তাহলে 10টা থেকে করাবো না, আবার ভুল করলাম, তাহলে 9:30 থেকে করাবো, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে যদি 9:30 থেকে 2 ঘন্টা হচ্ছে 11:30, ক্লাস আরেকটু লম্বা চললে 12টার পরে তো আর ক্লাস করানো যায় না, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। আর ইন্টারভিউর ব্যাচটা ওদের 10টার সময় শুরু করি আর কি। ওরা অনেকেই কাজ করে, তো কাজ বলতে বিভিন্ন জায়গায় চাকরি করে, তারপর ওদের ক্লাসটা নিলে ওদের সুবিধা হয়। আচ্ছা, আগের দিন তোমাদের প্লাস্টিক অ্যানালাইসিসের নিউমেরিক্যাল প্রবলেমগুলো করিয়েছিলাম গেটের প্রিভিয়াস ইয়ার থেকে, ঠিক আছে? কারোর কোনো সমস্যা রয়েছে? দেখো, যদি প্রত্যেক দিনের ক্লাস, এটা তো আর জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিপারেশনের ব্যাচ নয়, জুনিয়র ইঞ্জিনিয়ার প্রিপারেশনের ব্যাচে একটু পিছিয়ে গেলেও পরে কিন্তু সেটাকে মেকআপ করা যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিউজ সিলেবাস, তো ফলে পরে মেকআপ করা যাবে না, ঠিক আছে? এই যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করিয়েছিলাম, যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে বলবে, আমি পরবর্তী সময় আবার করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু যে জায়গাগুলোতে অসুবিধা হবে, কিন্তু সবাইকে একটাই অ্যাডভাইস আমার তরফ থেকে, যে সাথে সাথে চলো আর কি, তা না হলে খুব সমস্যা। আচ্ছা দেখো, আমি আজকে তোমাদের স্যার আমাকে একটু বলবেন, মানে আমি তো লাইভ ক্লাস করিনি, আমি ভিডিওটা দেখেছিলাম। হ্যাঁ, ওই একটা অঙ্ক একটু বুঝতে একটু অসুবিধা হয়েছিল। কোনটা বলো? সেই একটা ওই ফিক্সড বিম দেয়া ছিল, দুটো লোড ছিল, 1.2p আর পি, মানে যেটা দুটো কেস হচ্ছিল, দাঁড়াও, এবিসি একটা কেস আর এবিডি একটা কেস। একটু একটু দাঁড়াও, সোহম, কত নম্বর কোশ্চেন আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, নম্বরটা এখানে আমার 5 নম্বর। তোমার 5 নম্বর তো বললে চলবে না, এই বইয়ের কত নম্বর কোশ্চেন? ঠিক আছে, মানে একদম লাস্টে করি ভিডিওর একদম। একদম লাস্টে চলে আসো। এই কোশ্চেনটা কি, এই কোশ্চেন এটা? না মানে সেকশনটা সেম ছিল আর কি, মানে আমি আসলে একটু স্কিপ করে করিয়েছিলাম, কারণ হচ্ছে প্লাস্টিক অ্যানালাইসিসের যেটা থিওরি ক্লাস, সেই থিওরি ক্লাসে এই কোশ্চেনগুলো ডিটেলসে সলভ করানো আছে, ঠিক আছে? তো সেটাকেই একটা টাইমের ব্যাপার তো আছে, একই কোশ্চেন তো আর ধরো এই এক একটা কোশ্চেন করাতে 15 মিনিট করে সময় লাগে, 15 থেকে 20 মিনিট ভালো করে বোঝা। তাহলে স্যার হোয়াটসঅ্যাপে আপনাকে পরে পাঠাবো, তাহলে তুমি আমাকে পরে পাঠিয়ে দাও, ওই কোশ্চেনটাই আমি সলভ করিয়েছি থিওরি ক্লাসে। এবার আমি কোন পার্টিকুলার ওই রেকর্ডিং ভিডিওগুলো যে দিয়েছি, কোন পার্টিকুলার রেকর্ডিং ভিডিওতে রয়েছে, আমি তোমাকে সেই ভিডিওর নাম্বারটা আমি তোমাকে সেন্ড করে দেবো, ঠিক আছে? তুমি ওখান দিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই অপূর্ব জয়েন করলো এখন। যাই হোক, আজকে আমার ভুল হয়েছে, আমার টাইমিং ওই 9:30টার জায়গায় 10টা দিয়েছি। অপূর্ব, দেখে এসেছো প্রিভিয়াস ক্লাসগুলো? স্যার একটু একটু দেখেছি। দেখো দেখো, একটু একটু দেখলে চলবে না, ঠিক আছে? একটু একটু দেখলে চলবে না। গেটের প্রিভিয়াস ইয়ার গুলো দেখছিলাম। হ্যাঁ, গেটের প্রিভিয়াস ইয়ারগুলো দেখো। আজকেও তোমাদের, চলো আর কথা না বাড়িয়ে শুরু করি ক্লাস, এমনিতেই অনেক বড় সিলেবাস কভার করতে হবে। আচ্ছা, ফেইলিয়ার একটা, তোমার স্ট্রাকচার আমার ফেইলিয়ার হবে, ঠিক আছে? কিভাবে হতে পারে? প্লেট ফেইলিয়ার হতে পারে, বোল্ট ফেইলিয়ার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বোল্ট ফেইলিয়ার মানে কি? বোল্ট ফেইলিয়ার হচ্ছে শেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট, বেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট। বোল্ট এই দুভাবে ফেল করে। তাহলে 1 নম্বর হচ্ছে প্লেট ফেলিয়ার, 2 নম্বর হচ্ছে বোল্ট ফেলিয়ার। বোল্ট আবার দুভাবে ফেল করে, একটা শেয়ার ফেইলিয়ার অফ বোল্ট আর একটা বেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট। প্রথমে ছবিটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? এই ফেইলিয়ারগুলোর নিউমেরিক্যাল প্রশ্ন একদম সোজা, একদম ছোট ছোট তোমার ফর্মুলা, যেগুলো মনে রাখতে কোনো অসুবিধেই হবে না। শুধু ডায়াগ্রামটাতে জোর দেবে, ডায়াগ্রামটা বুঝতে পারছো কি না আমাকে বারবার বলবে যে স্যার ডায়াগ্রামটা বুঝতে পারিনি, যদি ডায়াগ্রামটা না বোঝো। প্রথমে আমি এই শেয়ারিং ফেইলিয়ার অফ বোল্টটা বলবো।
এটা হচ্ছে শেয়ারিং ফেলিয়ার অফ বোল্ট, 1 নম্বর কন্ডিশনটা বলবো, ঠিক আছে। কি হয় বলো তো, প্রথমে হচ্ছে এটা একটা বোল্ট ছিল, এটা একটা বোল্টের ইনিশিয়াল পজিশন ছিল, এটা একটা বোল্ট রয়েছে, ঠিক আছে, একটা বোল্ট রয়েছে, তুমি একটা বোল্টিং করে রেখেছো। জাস্ট এই জায়গাগুলো আমি একটু ব্রিফ আগের দিনও করেছি, আজকে আরও ডিটেলসে বলে এর ওপর নিউমেরিক্যাল প্রবলেমগুলোও করিয়ে দেবো। তাহলে এই বোল্টটা রয়েছে, তুমি জাস্ট চিন্তা করো, ঠিক আছে, জাস্ট ইমাজিনেশন পাওয়ারে এটাকে চিন্তা করো। এই একটা প্লেট রয়েছে, 1 নম্বর প্লেট, 2 নম্বর প্লেট, 3 নম্বর প্লেট, 3টে প্লেট রয়েছে। তুমি চিন্তা করো না, তোমার একটা ক্যালকুলেটর আর 2টো মোবাইল, ঠিক আছে, ক্যালকুলেটরটাকে মাঝখানে রেখেছো, 2টো মোবাইলকে তাকে দিয়ে কভার করেছো, ঠিক আছে, সেম এইভাবে রয়েছে। এবার কি করলাম, এবার একটা বোল্ট দিয়ে মাঝখানে তুমি একটা হোল করলে, ঠিক আছে, তোমার মোবাইলের মাঝে একটা ইমাজিনারি একটা হোল করলে, হোল করে তার মধ্যে তুমি একটা বোল্টিং করে দিলে, তার মধ্যে তুমি এই বোল্টিং করলে, এই বোল্ট তুমি দিলে। আচ্ছা, তোমাদের কি বললাম, 1 নম্বর হচ্ছে প্লেটটা হচ্ছে স্টিলের, বোল্টটা হচ্ছে থার্মোকলের, ঠিক আছে। এবার তুমি কি করছো, এদিক দিয়ে P1 ফোর্স দিয়ে টানছো, এদিক দিয়ে P2 ফোর্স দিয়ে টানছো, এদিক দিয়ে P3 ফোর্স দিয়ে টানছো। আচ্ছা, প্লেট কিসের, স্টিলের, বোল্ট কিসের, থার্মোকলের। এবার যদি তোমাকে বলি তোমার হার্ড মেটেরিয়াল কোনটা, থার্মোকল না স্টিল? স্টিল। তাহলে তুমি একটা প্লেট নিয়েছো, প্লেটের মধ্যে তুমি মাঝখানে এরকম একটা হোল করেছো, আমি প্ল্যানে দেখাচ্ছি ছবিটা, ঠিক আছে, এরকম একটা হোল করে হোলের মধ্যে তুমি একটা থার্মোকল দিয়ে দিয়েছো, থার্মোকল সাদা রঙের হয়, এটা আমি প্ল্যানে দেখাচ্ছি, ঠিক আছে, প্ল্যানে ধরো তুমি থার্মোকল এরকমভাবে দিয়ে দিয়েছো। এবার তুমি P1 P2 P3 ফোর্স দিয়ে টানছো, তোমার কি হবে, প্লেটের কি কোনো ফেইলিয়ার হবে না, প্লেটের ফেইলিয়ার হবে না, কি মনে হয়? না, হবে না, প্লেটের কোনো ফেইলিয়ার হবে না। তাহলে বোল্টের ফেইলিয়ার হবে, যেহেতু থার্মোকলের বোল্ট, তাহলে থার্মোকলের বোল্টটা তোমার এভাবে ফেল করে যাবে এবং কিছুটা পোর্শন এরকম আগিয়ে, থার্মোকলের বোল্ট তো কিছুটা পোর্শন এরকম আগিয়ে গেল, ঠিক আছে, এদিক দিয়ে আগিয়ে গেল, আর 3টে পোর্শন এটা ফেল করে গেল, আগিয়ে পিছিয়ে ছাড়ো, 3টে পোর্শন আমি A B C 3টে টুকরো হয়ে গেল তোমার থার্মোকলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেইলিয়ার কার হলো, প্লেটের হলো না বোল্টের হলো? বোল্টের হলো। কিভাবে ফেইলিয়ার হলো, শেয়ারিং এ ফেইলিয়ার হলো, ঠিক আছে। কোথায়, আচ্ছা শেয়ারিং এ ফেইলিয়ার হলো, এই একটা কথা তুমি বুঝতে পারলে হলো, ঠিক আছে। এবার নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে আসবে কটা শেয়ার ফেইলিয়ার হলো, শেয়ারিং এ ফেইলিয়ার হলো, এটুকু নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে, আমারও ডাউট নেই, তোমাদেরও ডাউট নেই। এবার কটা শেয়ার ফেইলিয়ার হলো চিন্তা করো তো, আমি লাল রঙের কালি দিয়ে দেখাবো, এখানে একটা শেয়ার ফেইলিয়ার হলো, এটা 1 নম্বর শেয়ার ফেইলিয়ার, এটা হচ্ছে 1 নম্বর শেয়ার ফেইলিয়ার, আর এটা 2 নম্বর শেয়ার ফেইলিয়ার, 2টো শেয়ার ফেইলিয়ার হলো। আজকে আমার কিছু বলার নেই স্টুডেন্টরা দেরি করে ঢুকলে, কারণ আমারই ভুলবশত 10টা আমি লিখে রেখেছিলাম, ঠিক আছে, ভুল করে। তোমাদের এর পরে যদি কোনোদিন টাইমিং ভুল লিখি, আমাকে গ্রুপের মধ্যে নক করে দেবে যে আপনি ওয়ার্কিং ডেজগুলোতে 9:30 থেকে ক্লাস করান এবং হলিডেতে আপনি 9টা থেকে ক্লাস করান, ঠিক আছে। যদি কোনো সময় টাইমিংয়ে ভুল হয় আমাকে নক করে দেবে। তাহলে বোল্ট ফেইলিয়ার হলো, তাহলে এই জন্য এখান দিয়ে তুমি দেখে নিতে পারলে ফেইলিয়ার অফ বোল্ট। বোল্ট কিভাবে ফেইলিয়ার হলো, বোল্ট শেয়ারিংয়ে ফেইলিয়ার হলো, শেয়ারে ফেইলিয়ার। তোমার শেয়ার প্লেন কটা, শেয়ার প্লেন হচ্ছে 2টো, ব্যাস এইটুকুনি ইনফরমেশন এখান থেকে তুমি গ্যাদার করো, একদম জিনিসটা শুধু কনসেপ্টটা চিন্তা করে নাও, ঠিক আছে। আর কি ফেইলিয়ার, আর ফেইলিয়ার হয় হচ্ছে তোমার বেয়ারিংয়ে ফেইলিয়ার হয়। বেয়ারিংয়ে ফেইলিয়ার কি, আচ্ছা বেয়ারিংয়ে ফেইলিয়ার এভাবে চিন্তা করো, একই ঘটনা, তুমি এই স্টিলের প্লেটটা নিয়েছো, প্লেটটা তোমার স্টিলের রয়েছে, স্টিলের প্লেটটা রয়েছে এবং স্টিলের প্লেটে তুমি একটা হোল করে দিয়েছো এবং এর মধ্যে তুমি একটা বোল্ট তুমি ইনজেক্ট করবে। এবার আর কিন্তু তোমার বোল্টটা থার্মোকলের নেই, এবার তোমার বোল্টটা হচ্ছে রবারের বোল্ট এবার তুমি দিয়েছো, ঠিক আছে।
আর তুমি থার্মোকলের বোল্ট দিলে না, কিন্তু রবারের বোল্ট দিয়েছো। রবারের বোল্ট দিলে কি হবে দেখো। আচ্ছা কি হবে, নিজেরা কি মনে হয়, রবারের বোল্টটা কি থার্মোকলের মতন ভাবে ছিঁড়ে যাবে? না স্যার, ওর এরিয়াটা কমে যাবে। রবারের বোল্টটা তো ওভাবে ভাই ছিঁড়বে না। রবারের বোল্টটা থার্মোকলের মতন ছেঁড়ার কোনো ইয়ে নেই, প্রপার্টি রবারের আলাদা থার্মোকলের থেকে। তাহলে রবারের বোল্টটা তোমার এরকম হয়ে যাবে না, একটু দুমড়ে যাবে না। এটা ধরো তোমার রবারের বোল্টটা, এটা তোমার রবারের বোল্টটা, ঠিক আছে, এটা রবারের বোল্ট। এবার তুমি এখানে P1 ফোর্স দিয়ে টানছো, এখানে P2 ফোর্স দিয়ে টানছো, এখানে তুমি P3 ফোর্স দিয়ে টানছো। এরকমভাবে এখানে এরকমভাবে ফেইলিয়ার করবে না, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে স্যার এরকম ফেইলিয়ার কি, বোল্টটা না ধীরে ধীরে তোমার ক্ষয় হওয়া শুরু করলো, ঠিক আছে। ওরকমভাবে শেয়ারে কিন্তু ক্র্যাক করে গেল না, বোল্টটা ধীরে ধীরে ক্ষয় হলো। আফটার একটা সার্টেন টাইম পর বোল্টটা এতটাই ক্ষয় হয়ে যাবে যে বোল্টটার ডায়ামিটারটা খুব কমে যাবে, ঠিক আছে। ফলে বোল্টটা নিজে থেকেই ক্ষয় হয়ে পড়ে যাবে, ঠিক আছে। তোমার এই যে প্যাকিংটা তুমি করে রেখেছো বোল্টিংয়ের, এই বোল্টিংটা তোমার এই পার্টিকুলার প্রসিডিওরে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা শেয়ারিংয়ে ফেইলিয়ার হবে না, কিন্তু এই পার্টিকুলার ফেইলিয়ারকে বলা হয় বেয়ারিং ফেইলিয়ার। তাহলে ফেইলিয়ার কি হলো স্যার, বোল্টের ফেইলিয়ার হলো। কিভাবে বোল্টের ফেইলিয়ার হলো, বেয়ারিংয়ে বোল্টের ফেইলিয়ার হলো। তাহলে তুমি প্লেট হচ্ছে তোমার স্টিল আর বোল্ট হচ্ছে তোমার রবার, এই দুটো কথা মনে রাখো, দেখবে কোনোদিন ভুলছো না। কিন্তু ক্লিয়ার হয়েছে দুটো? নিউমেরিক্যাল প্রশ্ন খুব সোজা, ঠিক আছে। বিশেষত আমি প্রথমে ভেবেছিলাম গেটের প্রশ্ন হয়তো একটু টাফ থাকবে বা কিছু, দেখলাম গেটের প্রশ্নও খুব সোজা। কনসেপ্টটা রেডি করতে পারলে কোনো ব্যাপার না। তাহলে তুমি দুটো পড়লে, একটা হচ্ছে তোমার শেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট, এটা তুমি জানলে, আর বেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট তুমি জানলে, ঠিক আছে। এবার তুমি আসো শেয়ারিং ফেইলিয়ার অফ প্লেট। দেখো শেয়ারিং ফেইলিয়ার অফ প্লেটটা কেমন হয়, আগের দিনেও বলেছিলাম, কিন্তু আমি পরবর্তী সময় দেখলাম কি এরকম বড় করে ছবি না আঁকলে অসুবিধা। আচ্ছা বেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট আরেকটা ডায়াগ্রাম দেখাই, ঠিক আছে, এই ডায়াগ্রামটা দেখাই। আচ্ছা এখানে বোল্ট যেই মেটেরিয়ালটা রয়েছে, বোল্ট মেটেরিয়ালটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, এখানে তো সেটাই বললাম। এখানে এই বোল্ট মেটেরিয়ালটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, ধীরে ধীরে ক্ষয় হতে হতে এর তোমার ডায়ামিটার নষ্ট হয়ে যাচ্ছে এবং এ নিজে থেকে একটা সার্টেন টাইম পর ঢিলে হয়ে গিয়ে আর বেয়ারিং ক্যাপাসিটি দিচ্ছে না, ও নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে বোল্টের ফেইলিয়ার হয়। আচ্ছা আমাদের বেয়ারিং ফেইলিয়ার অফ বোল্টটাকে অ্যানালাইসিস করার জন্য এই একটা ইমাজিনেশন তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা যখন ক্যালকুলেশন করব বেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট দিয়ে, আমরা বোল্টের প্রজেক্টেড এরিয়া, ঠিক আছে, আমাদের ক্যালকুলেশনের পার্টে আনবো। যদি তোমাদের ফ্লুইড মেকানিক্সে, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্সে এর পরের দিন এই রোববারের ক্লাসেই পাবে, ঠিক আছে, রোববারের ক্লাসেই প্রেশার অ্যানালাইসিস করাবো ফ্লুইড মেকানিক্সে। তখন দেখবে কোনো একটা বডিকে যদি তুমি যে কোনো একটা ফ্লুইডের মধ্যে ইনজেক্ট করো, ঠিক আছে, তাহলে সেই বডির যেটা প্রজেক্টেড এরিয়া, সেই প্রজেক্টেড এরিয়াতে ফ্লুইড থ্রাস্ট দেয়। তাহলে বোল্টকে এখানে থ্রাস্ট দিচ্ছে, তো এই স্টিল কি করছে, স্টিলের প্লেটকে তুমি এই P1 P2 P3 এই ফোর্স দিয়ে টানছো, এই প্লেট বোল্টের ওপর একটা থ্রাস্ট জেনারেট করছে। ডিউ টু দ্যাট পার্টিকুলার অফ থ্রাস্ট এখানে ধীরে 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 ক্ষয় হচ্ছে। তুমি বলতে পারো স্যার একদিক দিয়ে কি ক্ষয় হচ্ছে আপনার পার্টিকুলার বোল্টটা? না, একদিক দিয়ে না, এদিক দিয়েও ক্ষয় হচ্ছে, এদিক দিয়েও ক্ষয় হচ্ছে, দুদিক দিয়েই বোল্টের ক্ষয় হচ্ছে। এরকম ধীরে ধীরে বোল্টার ক্ষয় হচ্ছে, ঠিক আছে। এবার সেটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা বোল্টের প্রজেক্টেড এরিয়া ধরে ক্যালকুলেশনটা করি, ঠিক আছে। প্রজেক্টেড এরিয়া মানে কি, এই ডায়ামিটার হচ্ছে ডি, আর বোল্টের তোমার হাইট কত, হাইট হচ্ছে আমি এখানে টি ধরলাম, ঠিক আছে। তাহলে প্রজেক্টেড এরিয়া কত হলো বোল্টটার? ডি ইন্টু টি, ঠিক আছে। এইভাবে আমি এটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রজেক্টেড এরিয়ার একটা বাস্তব ডায়াগ্রাম। দেখবে এরপরের দিন, এই রোববারেই তো, আর দুদিন পরেই তোমার
প্রেশার অ্যানালাইসিস পড়াবো ফ্লুইড মেকানিক্সে, সেখানেও আমরা সব ক্যালকুলেশন প্রজেক্টেড এরিয়া ধরেই করব। তাহলে ডি ইন্টু টি, এটা হয়ে গেল আমার প্রজেক্টেড এরিয়া। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আরেকটা জায়গা বলা তোমাদের, এগুলো নিউমেরিক্যাল প্রশ্ন তো করাতে আমার 1 মিনিট সময় লাগবে না বোঝাতে। প্রথমে হচ্ছে কনসেপ্টটা তোমাদের একটু ক্লিয়ার করাই। দাঁড়াও, আমি বোল্ট আর রিবেট প্রথমেই বলেছিলাম যে বোল্ট আর রিবেট একই জিনিস। শুনে অনেকে ভেবেছিলেন স্যার আপনি কি কথা বলছেন, বোল্ট বোল্ট রিবেট রিবেট দুটোকে আপনি একই জিনিস কি করে বলছেন। ঠিক আছে, দেখো একই জিনিস তো নয়, ঠিক আছে, কিন্তু আমাদের ক্যালকুলেশন, আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভের জন্য আমরা এটাকে কনসিডার করে নিতে পারি এদের প্রপার্টিটা কাছাকাছি। ঠিক আছে, ফলে আলাদা করে বোল্ট আলাদা করে রিবেট এত তো পড়ার সময় নেই, ফলে এটাকে আমি একই জাতীয় ক্যালকুলেশনের মধ্যে ফেলবো। ঠিক আছে, আচ্ছা যদি একটা বোল্টের ডায়াগ্রাম আঁকি তাহলে বোল্ট দেখতে কীরকম হয়? আগের দিন আলোচনা করেছিলাম, বোল্ট দেখতে এরকম হয়। এর ভেতরের কোনো প্রপার্টি আজকে আর বলবো না। ঠিক আছে, এটা একটা বোল্ট হয়, এটা বোল্টের হেড, এটা বোল্টের হচ্ছে, এটাকে কি পার্ট বলে যেখানে কোনো থ্রেড থাকে না? শ্যাঙ্ক। একে শ্যাঙ্ক পার্ট বলে। ঠিক আছে, এটাকে শ্যাঙ্ক পার্ট বলে। এটা হচ্ছে এখান দিয়ে ধরো বোল্টের থ্রেডনিং গুলো রয়েছে, একে কি বলে? থ্রেডেড পোরশন। একে বলা হয় থ্রেডেড পোরশন। ঠিক আছে, একে বলে শ্যাঙ্ক। আর এর এরিয়াকে বলা হয় নেট এরিয়া, এ নেট। এ দিয়ে আমরা এটাকে ডিফাইন করি, আর এই এরিয়াটাকে আমরা ডিফাইন করি এ শ্যাঙ্ক দিয়ে, SHANK, শ্যাঙ্ক। এই হচ্ছে আমাদের বোল্ট। ঠিক আছে, এটা বোল্টের কি? এটা বোল্টের হেড, এটা বোল্টের হেড। ঠিক আছে, আচ্ছা এই গেল বোল্ট। আরে স্ক্রিনটা এরকম ইয়ে কেন হচ্ছে? দাঁড়াও একটু ইয়েটা বাড়িয়ে নি, ব্রাইটনেসটা কোনো কারণে কমে গেছে। দেবজ্যোতি ঘোষাল এখন জয়েন করছে। দেবজ্যোতি 10টা টাইম লিখেছিলাম বলে তোমার অসুবিধে হলো নাকি? না না স্যার, আমার মাথায় 10টাটাই ছিল। আমি আমারই ভুল হয়েছে 10টাটা লেখা। আমার ওই ইন্টারভিউর ব্যাচটা পিএসসির 10টা থেকে পড়াই তো, কালকে পড়িয়েছি ওদের, ওই লেখাটাকেই আমি কপি পেস্ট, ওটা আমার এন্ড থেকে রং মেসেজ গেছে আর কি। ঠিক আছে, তাহলে পরে দেখলাম, না দেখেছি কিছুক্ষণ আগে, দিয়ে ছুটে ঢুকেছি। না ঠিক আছে ঠিক আছে, সরি আমার নিজেরই খারাপ লাগছে আর কি, আমার দেখে মেসেজটা করা উচিত ছিল। তাহলে এই গেল হচ্ছে তোমাদের, এই গেল বোল্ট। ঠিক আছে, আচ্ছা বোল্ট এবার যদি এমন হয় দুটো প্লেটের ধরো শেয়ারে ফেল করবে। ঠিক আছে, শেয়ারে ফেল করবে, তাহলে প্লেটগুলো কিরকম থাকে? এই একটা প্লেটটাকে অন্য একটা রং দিয়ে আমি ডিফাইন করি। এটা হচ্ছে একটা, দাঁড়াও, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, আর এই একটা প্লেট, এই একটা প্লেট। ঠিক আছে, এই একটা প্লেট। তাহলে এদের শেয়ারে যদি ফেল করতে হয় তাহলে এই পার্টিকুলার জায়গা দিয়ে ফেল করবে। শেয়ারের ফেলিয়ার জায়গাকে এই পার্টিকুলার জাংশনে শেয়ার ফেলিয়ার হবে। SF লিখলাম, SF মানে কিন্তু বা শেয়ার ফেলিয়ার লিখে দিই, পরে নোট দেখতে গিয়ে কেউ যদি শেয়ার ফোর্স ভাবো, এটা হচ্ছে শেয়ার ফেলিয়ার। ঠিক আছে, বোল্টের শেয়ার ফেলিয়ারের তোমাকে ক্রস সেকশনাল এরিয়াটা দেখালাম। এবার তোমাকে দেখাই রিবেট। রিবেট কাকে বলে? এটা হচ্ছে রিবেটের ডায়াগ্রাম। ঠিক আছে, রিবেটের ডায়াগ্রাম। এবার রিবেট এই দুদিকেই আপ এবং ডাউন, মানে এর দুটো হেডেই এরকম টুপির মতন পড়ানো থাকে। ঠিক আছে, এবার এটাকে, এর সম্বন্ধে আর ডিটেলসে যাচ্ছি না, এই রিবেট কি, রিবেট কেন, এগুলো আমাদের প্রয়োজন নেই আর কি। অ্যাস্টিয়ান লেভেলের পরীক্ষায় তো এগুলো দরকারই নেই, এর প্রপার্টি। এবার এই হচ্ছে রিবেট, এই হচ্ছে রিবেট। এবার এর যদি শেয়ার ফেইলিয়ার হয় তাহলে এর শেয়ার ফেইলিয়ার এখানে হবে, এর শেয়ার ফেইলিয়ার এই পার্টিকুলার জয়েন্ট হবে, শেয়ার ফেইলিয়ার জয়েন্ট। ঠিক আছে, শেয়ার ফেইলিয়ার জয়েন্ট। আর এটা হচ্ছে এর শেয়ার ফেইলিয়ার জয়েন্ট, জয়েন্ট। ঠিক আছে, এদের ডায়ামিটার ধরো ডি, এটারও ধরো ডায়ামিটার ডি, এটারও ডায়ামিটার হচ্ছে ডি, এটারও ডায়ামিটার ডি। এবার আমাকে বলো যে শেয়ারে ফেইলিয়ার হচ্ছে, এটা হচ্ছে তোমার রিবেট আর এটা হচ্ছে বোল্ট। যেই
পার্টিকুলার ডায়ামিটারে রিবেট হোক বা বোল্ট হোক শেয়ারে ফেইলিয়ার হচ্ছে, আমরা শেয়ার স্ট্রেংথ যদি ক্যালকুলেশন করি আমাদের বেসিক কি কোনো প্রপার্টির চেঞ্জ হচ্ছে? চিন্তা করো তো, এই হোলটা যে তুমি করলে, একটা প্লেট ধরো তুমি নিলে, এটুকুন জায়গা কিন্তু বুঝতেই হবে, এরা তুমি প্লেট নিলে, ঠিক আছে, এই প্লেট নিলে, এর নিচে আরেকটা প্লেট রয়েছে, মাঝখানে গিয়ে তুমি হোল একটা করলে, এই হোলের মধ্যে তুমি একটা রিবেটই দাও অথবা একটা বোল্ট দাও, ঠিক আছে। এই শেয়ার প্লেন যেই পার্টিকুলার প্লেনে ফেইলিয়ার হচ্ছে সেই পার্টিকুলার প্লেনটা কি সিমিলার প্রপার্টির? এটা না বুঝতে পারলে বলো আমাকে। এটার ফেইলিয়ার প্লেন আর এটার ফেইলিয়ার প্লেন, এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? না স্যার, সিমিলার। এই দুটো তো সিমিলার। দেখো কারোর কোনো সমস্যা রয়েছে? সোহম আগের দিন বললে কি একটা বুঝতে পারোনি, এই জায়গাটা বুঝেছো তো? হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, যদি বেয়ারিং এ ফেল যদি হয়, এই গেল শেয়ারে ফেল, এবার যদি বেয়ারিং এ ফেল হয় তাহলে কি এর মধ্যে কোনো পার্থক্য আসবে বলো তো? বেয়ারিং এ ফেল হচ্ছে, তো এবার এই প্রজেক্টেড যেই এরিয়াটা তোমাদের দেখালাম, এ ধরো প্রজেক্টেড এরিয়া, শান্তনু, এই এরা সবাই আজকে আসলে টাইমিংটা আমি ভুল লিখেছিলাম, তো এই টাইমিং ভুল লেখার জন্য এদের জয়েন করতে দেরি হয়েছে, ঠিক আছে। তাহলে এই প্রজেক্টেড এরিয়া, আমরা যখন বোল্টের ফেইলিয়ার ক্যালকুলেশন করি তখন আমরা প্রজেক্টেড এরিয়াটা কনসিডারেশনের মধ্যে আনি, ঠিক আছে। তাহলে ওপর দিকটাতে, এর ওপর দিকে তোমার যদি রিবেট হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ওপরেও একটা টুপির মতন, নিচেও একটা টুপির মতন। আর যদি তোমার বোল্ট হয় তাহলে ওপরে রয়েছে হেড আর নিচে তোমার থ্রেটেন পোর্শন। আমরা কি ওপর আর নিচ এই দুটো পোর্শন কনসিডারেশনের মধ্যে আনছি, নাকি এই প্রজেক্টেড এরিয়াটা কনসিডারেশনের মধ্যে আনছি? কোনটা কনসিডারেশনের মধ্যে আনছি আমরা? প্রজেক্টেড এরিয়াটা কনসিডারেশনের মধ্যে আনছি। তাহলে আমাদের ক্যালকুলেশনে কি কোনো সমস্যা হচ্ছে? বেসিক কনসেপ্টের ক্যালকুলেশনে রিবেট আর তোমার বোল্ট এর মধ্যে বেসিক কোনো পার্থক্য কেউ খুঁজে পাচ্ছ? খুঁজে পেলে আমাকে বলো, আমারও সেটা জ্ঞান হবে তোমাদের থেকে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একটু চিন্তা করো কি বলার চেষ্টা করছি। অনুশ্রী বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফেইলিয়ারগুলো কনসিডার করব, ঠিক আছে। ফেইলিয়ারগুলো কনসিডার করব। তাহলে তোমাদের এতক্ষণ কি বললাম? শেয়ার ফেইলিয়ার অফ বোল্ট, বোল্টের জায়গাতে পাশে আমি রিবেটও লিখে দিই, রিবেট, ঠিক আছে। আর বেয়ারিং ফেইলিয়ার অফ রিবেট। এখন পর্যন্ত গেট পরীক্ষাতে বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিএসসিতে যা কোশ্চেন এসেছে সব রিবেটের থেকে এসেছে। বোল্টের থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি আমাদের স্টেট গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় বলো আর গেটেই বলো, ঠিক আছে। আমি জানি না, ওই ইউথ পাবলিকেশনের একটা বই আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওটা আমি এখনও দেখিনি। আমি গেটের কোশ্চেনগুলোই আগে তোমাদের প্রিপেয়ার করাচ্ছি, তাতে তোমাদের বোল্টের এখন অবধি কোনো কোশ্চেন নেই। যা কোশ্চেন আছে রিবেটের কোশ্চেন আছে। কেন বোল্টের কোশ্চেন নেই? বোল্টের ক্যালকুলেশনটা একটু জটিল হয়, এমসিকিউ পরীক্ষাতে সলভ করতে একটু সময় লাগে, ঠিক আছে। হয়তো সেই কারণেই নেই, কিন্তু আমাদের রেডি তো করতেই হবে, কারণ আজকের দিনে তোমার রিবেট কিন্তু ইউজ হয় না। যদি কোশ্চেন মানে সাইন্টিফিক্যালি চিন্তা করে যদি যে কোশ্চেন করবেন, তিনি যদি কোশ্চেন করেন উনি কিন্তু বোল্টের থেকেই দেবেন, ঠিক আছে। রিবেট আর বোল্ট এই দুটো ইউনিট থেকে যদি একটা কোশ্চেন সেট করতে হয়, আমি বোল্টেরও একটা কোশ্চেন করিয়ে দেবো। এবং চলো আগে বলি বোল্টের, ঠিক আছে। এই গেল শেয়ার ফেইলিয়ার অফ বোল্ট আর বেয়ারিং ফেইলিয়ার অফ বোল্ট, তো বুঝতে পারলে। আচ্ছা, ফেল হচ্ছে শেয়ার ফেইলিয়ার অফ, যারা পরে ক্লাসে এলে, ঠিক আছে, আমারই ভুল হয়েছিল টাইমটা দিতে আর কি, ঠিক আছে। তো তারা এই জায়গাটা একটু বুঝতে অসুবিধে হবে। তোমরা ক্লাসের রেকর্ডিংটা প্রথম থেকে একটু দেখে নিও। এই যে আশিস আসছে, আশিস কখনো লেট করে না, ঠিক আছে। আশিস টাইমটা ভুল লিখেছিলাম, বুঝতে পারলে তো, সেই জন্য তোমাদের একটু অসুবিধে হয়ে গেল আজকের ক্লাসটায়। আচ্ছা, এবার শেয়ার স্ট্রেংথ অফ বোল্ট, তাহলে শেয়ার ফেইলিয়ার হচ্ছে বোল্টে, তো এর শেয়ার স্ট্রেংথ আমরা বের করব একদম। দেখো এই যে ফর্মুলাটা বলবো, এই ফর্মুলাটা আমার আলাদা করে বলার কিছুই নেই, এটা আইএস কোডের ফর্মুলা। আইএস কোড থেকেই আমি জাস্ট কপি পেস্ট করে লিখে রেখেছি, সেটাই তোমাদের সামনে বলবো। তাহলে জাস্ট এটাকে বুঝিয়ে দেবো।
এবার শেয়ার স্ট্রেংথ অফ বোল্ট, শেয়ার স্ট্রেংথ অফ বোল্টে কি করছি, দাঁড়াও আরও আসছে, 10টায় টাইম দেওয়া আছে না, ফলে স্টুডেন্টরা তো আসবেই এখন। এবার কি লিখেছি যে ডিজাইন শেয়ার ক্যাপাসিটি অফ বোল্ট, ঠিক আছে। এই ডি কি, এই ডি ফর হচ্ছে ডিজাইন, আর এই এস ফর শেয়ার ক্যাপাসিটি, আর বি ফর হচ্ছে বোল্ট, ঠিক আছে, আর ভি ফর হচ্ছে শেয়ার স্ট্রেংথ। ক্লিয়ার হলো প্রত্যেকটা? এগুলো প্রত্যেকটা আইএস কোডে লেখা আছে, আমি কোনোটা নিজের থেকে বলছি না। এখানে আমি কি করলাম, এখানে আমি ভিএনএসবি ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি করলাম, ঠিক আছে। এটাও একদম আইএস কোডের ভ্যালু। এই ভিএনএসবি মানে কি, নমিনাল শেয়ার ক্যাপাসিটি অফ বোল্ট। নমিনাল শেয়ার ক্যাপাসিটি অফ বোল্টকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করছি, আমি ডিজাইন শেয়ার ক্যাপাসিটি অফ বোল্ট পেয়ে যাচ্ছি। এটা তো জানোই এই জায়গাটা। আচ্ছা, এই ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটিকে আমরা গামা এমবি দিয়ে ডিফাইন করি এবং যার ভ্যালু হয় 1.25। এই হয়ে গেল আমাদের ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি নিয়ে আর জানার কিছু নেই। এই গামা এনবি এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমাদের 1.25। তোমাদের কনসিডারেশন করতে হবে এই ভিএনএসবি এই জিনিসটা কি, ঠিক আছে। এই ভিএনএসবি হচ্ছে এফইউবি ডিভাইডেড বাই √3। আচ্ছা, এই √3 দিয়ে ভাগ হলো কেন? তুমি এরপরেও কোশ্চেন করবো তো তোমার স্টিলের, দেখবে স্টিলের যতই কোশ্চেন যেই পার্টিকুলার টপিক থেকেই আসুক না কেন, যদি শেয়ারে ফেইলিয়ার হয়, শেয়ারে ফেইলিয়ার হলে সেই পার্টিকুলার ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য তাকে √3 দিয়ে ভাগ করতে হয়। যদি শেয়ার হয় তাহলে √3 দিয়ে ভাগ করতে হয়। এইটুকুন জিনিস জানলে, ঠিক আছে। তাহলে এফইউবি ডিভাইড বাই √3। আচ্ছা, এফইউবি কি, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ অফ বোল্ট। অঙ্ক একটা করবে, অঙ্ক করলে সব ক্লিয়ার হয়ে যাবে যে এই আলটিমেট টেনসাইল স্ট্রেংথে, দেখো এখানে এটা লিখে রেখেছি, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ অফ বোল্ট এই ভ্যালুটা কি, ঠিক আছে। যতক্ষণ অঙ্ক না করবে শুধু নামটাই মনে রাখতে হবে। তাহলে এই আলটিমেট টেনসাইল স্ট্রেংথ অফ বোল্টকে √3 দিয়ে ভাগ করলাম। কেন স্যার √3 দিয়ে ভাগ করলাম? যেহেতু শেয়ার স্ট্রেংথ ক্যালকুলেশন করছি সেই জন্য √3 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। যদি বেয়ারিং ক্যালকুলেশন করতাম তাহলে স্যার কি √3 দিয়ে ভাগ হতো না? বেয়ারিং ক্যালকুলেশনের সময় √3 দিয়ে ভাগ হয় না, শুধু শেয়ার স্ট্রেংথ বের করার সময় √3 দিয়ে ভাগ হয়, ঠিক আছে। তাহলে এই গেল স্ট্রেসের ভ্যালু, এটা হচ্ছে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি কি বের করছি? আমরা অ্যাকচুয়ালি বের করছি ভিএনএসবি। এটা মানে কি? এটা হচ্ছে নমিনাল শেয়ার ক্যাপাসিটি অফ বোল্ট, মানে কি একটা ফোর্স। আচ্ছা, ফোর্স আমরা কি করে পাই? আমরা স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করলে আমরা ফোর্স পাই, ঠিক আছে। এই এফইউবি এটা কি? এটা আলটিমেট টেনসাইল স্ট্রেস। এটা স্ট্রেংথ লিখেছে কিন্তু এটা স্ট্রেস হিসেবে কনসিডারেশনের মধ্যে এনেছে, ঠিক আছে, আইএস কোডে। তো এই আলটিমেট টেনসাইল স্ট্রেংথ অফ বোল্টকে এবার তোমার এরিয়া দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এরিয়া দিয়ে গুণ কি? এখানে দেখো একটা লিখেছি এন, আর একটা লিখেছি এনএস, ঠিক আছে। এই এস কি ডিফাইন করে? এই এস ডিফাইন করে শ্যাঙ্ক এরিয়া। এই এন কি ডিফাইন করে? এন ডিফাইন করে নেট এরিয়া। স্যার জিনিসটা কেমন? জিনিসটা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই, হ্যাঁ, একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই। আচ্ছা, এইটাতেই আসো, এটাই তো বোল্ট, এটাই বোল্ট, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো যে এই শেয়ার ফেইলিয়ার যে জয়েন্টটা, এই জয়েন্টটাকে একটা আলাদা একটা কালি দিয়ে ডিফাইন করি, কালো রঙের কালি দিয়ে ডিফাইন করি। এই সাদা পেজে লিখলে ব্ল্যাক দিয়ে ডিফাইন করলে ভালো হয়। এই জয়েন্টটা, ঠিক আছে, এই জয়েন্টটা শ্যাঙ্ক এরিয়ার মধ্যে পড়েছে নাকি নেট এরিয়ার মধ্যে পড়েছে? এই শেয়ার ফেইলিয়ার জয়েন্টটা শ্যাঙ্ক এরিয়াতে পড়েছে। আচ্ছা, তাহলে যেহেতু শ্যাঙ্ক এরিয়াতে পড়েছে, এই জন্য তোমরা ওখানে দেখলে যে এনএস যে ছিল, এই এনএস হচ্ছে নাম্বার অফ শেয়ার প্লেন ইন শ্যাঙ্ক এরিয়া। তাহলে এখানে শ্যাঙ্ক এরিয়ার এনএস এর ভ্যালু 1 হয়ে যাবে। এই পার্টিকুলার ক্যালকুলেশনে যদি তোমাকে বলি এন কত, নাম্বার অফ শেয়ার প্লেন ইন থ্রেটেড এরিয়া, কোনো থ্রেটেড এরিয়াতে কোনো শেয়ার প্লেন রয়েছে না নেই? কি মনে হয় দেখে? থ্রেটেড এরিয়াতে কোনো শেয়ার, থ্রেটেড এরিয়াতে কোনো শেয়ার প্লেন নেই, তাহলে এন এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে আর এর থেকে কিন্তু সোজাভাবে বোঝানো যায় না এটা।
এই শ্যাঙ্ক এরিয়া আর থ্রেটেড এরিয়া, ঠিক আছে। তো এ দুটো কি এবং এনএস আর এনএন তুমি কিভাবে ইউজ করবে। তাহলে আরেকটা জিনিস যে এখানে একটা দেখো ANB লেখা আছে, দাঁড়াও ছবিটাতে আসি একবার, এই ছবিটাতেই আসি, ঠিক আছে। এখানে আরো দুটো টার্ম লেখা আছে, একটা লেখা আছে ASB, ঠিক আছে। ASB মানে কি? ASB মানে নেট টেনসাইল এরিয়া অফ বোল্ট, ঠিক আছে। তাহলে এই শ্যাঙ্ক এরিয়াটাকে বলা হয়েছে এই এসবি হচ্ছে নমিনাল শ্যাঙ্ক এরিয়া, এসবি নমিনাল শ্যাঙ্ক এরিয়া, ঠিক আছে। নমিনাল শ্যাঙ্ক এরিয়া কি? এটার তুমি ডায়ামিটার জানো, কোশ্চেনেই তোমাকে বলে দেবে এটার ডায়ামিটার কত, ডি তোমাকে বলে দেবে। এবার এই ডায়ামিটার যেহেতু জানো, এবার তুমি π/4 d স্কয়ার দিয়ে এই ANB, ঠিক আছে, নমিনাল শ্যাঙ্ক এরিয়া অফ বোল্ট, ASB শ্যাঙ্ক এরিয়া আর B4 হচ্ছে বোল্ট, একদম সোজা জিনিস। আরেকটা কি বলেছে? আরেকটা বলেছে ANB মানে এরিয়া অফ, এটা নেট এরিয়া অফ বোল্ট। দেখো এরিয়া দু রকমের রয়েছে, একটা শ্যাঙ্ক এরিয়া, একটা নেট এরিয়া। শ্যাঙ্ক এরিয়াকে তুমি রিপ্রেজেন্ট করছো ASB দিয়ে, শ্যাঙ্ক এরিয়া অফ বোল্ট, আর এই নেট এরিয়াকে তুমি রিপ্রেজেন্ট করছো ANB দিয়ে, N ফর নেট এরিয়া, B ফর বোল্ট। তাহলে NS কি জিনিস, ASB কি জিনিস, NN কি জিনিস আর ANB কি জিনিস, এটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আগের দিনের ক্লাস না দেখে আসলে কিন্তু খুব সমস্যা এই জায়গাটা ক্লিয়ার করার। আরেকটা জায়গা বলেছিলাম পরীক্ষার কোশ্চেনে, এখানে দেখো এটা আগের দিনের পিডিএফটা দেখেই বলে দিচ্ছি, পরীক্ষার কোশ্চেনে তোমাকে এই শ্যাঙ্ক এরিয়ার ডায়ামিটারটা বলে দেবে, ঠিক আছে। শ্যাঙ্ক এরিয়ার ডায়ামিটার ছেড়ে দাও, নমিনাল ডায়ামিটারটা বলে দেবে। ডায়ামিটার বলতে আমরা শ্যাঙ্ক এরিয়ার ডায়ামিটারটাই কনসিডার করি। তা আমরা যখন এরিয়া বের করব, তাহলে আমরা এরিয়া কিভাবে বের করব, π/4 ইন্টু তোমাকে যাই ডায়ামিটার দিক আর কি, আমি ডি ধরলাম, ডি স্কোয়ার দিয়ে শ্যাঙ্ক এরিয়াটা বের করলাম। এবার যখন তুমি নেট এরিয়া বের করবে, নেট এরিয়া মানে তোমার থ্রেটেড পোর্শনের এরিয়া, থ্রেটেড পোর্শনের এরিয়ার কিন্তু আলাদা করে ফর্মুলা নেই। এই যে শ্যাঙ্ক যে এরিয়াটা হলো এর 0.78 বা 78% হচ্ছে তোমার নেট এরিয়া, ঠিক আছে। তাহলে আবির দেরি করে এলো, তাহলে এই হয়ে গেল নেট এরিয়া আর শ্যাঙ্ক এরিয়া। ক্লিয়ার হয়েছে এতটুকুনি? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পারবে। একটু তো ক্রিটিক্যাল রয়েছে। দেখো ব্যাপারটা কি, কিছুই কিন্তু কঠিন না। আমি অনেক এই 1-1.5 মাসে অ্যানালাইসিস করে দেখলাম, বায়োসিস্টেম নিয়ে ব্যাচটা তো পড়াচ্ছি বহুদিন ধরে। সমস্যা কোথায় বলো তো? মনে রাখার সমস্যা। অনেক কিছু আছে, তুমি যদি হিউজ প্র্যাকটিস না করো তাহলে তুমি মনে রাখতে পারবে না এত কিছু। সমস্যা এই জায়গাটাতেই। তাছাড়া বুঝিয়ে আমি তোমাকে সব দেবো, এটুকুন দায়িত্ব নিয়ে আমি তোমাকে বলতে পারি। VNSB বললাম, ঠিক আছে। আর তো এখানে আর কিছু বলার নেই, আমি প্রত্যেকটা টার্মই ধরো তোমাদের এখান দিয়ে বলে দিয়েছি। এখান দিয়ে তোমাদের NN বলে দিয়েছি আর ANB। আচ্ছা ANB কি বললাম? এটা হচ্ছে NB ফর কি বললাম? নেট টেনসাইল এরিয়া অফ বোল্ট। নেট টেনসাইল এরিয়া অফ বোল্ট শ্যাঙ্কের কতটা হয়? 0.78, ঠিক আছে, ইন্টু এরিয়া অফ শ্যাঙ্ক কিসের? বোল্টে, ঠিক আছে। এতটুকুন হলো, ব্যাস। আর এই জায়গাটা বলছি না কিন্তু, ঠিক আছে। ও আরেকটা এখানে দেখো BLJ, BLG, BPK, বি তো নয় বিটা, এই তিনটে টার্ম রয়েছে। এগুলো হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে। আমাদের তোমার ছোট কোশ্চেন দিক, এই তুমি যদি SSC পরীক্ষার ব্রড কোশ্চেনগুলো দেখো, সেখানেও আমি দেখলাম যে এই ফ্যাক্টরগুলোর মান 1 ধরা হচ্ছে, ঠিক আছে। এই ফ্যাক্টরগুলো দিয়ে দিচ্ছে না, ফলে ফ্যাক্টরগুলোও অ্যানালাইসিস করা যায়। আইএস কোড দেখে ফ্যাক্টরগুলোও দেখলাম অ্যানালাইসিস করা হয়েছে। আমাদের যে ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, এমনি আমাদের কিন্তু বোর্ড থেকে কোশ্চেন আসে না, রিবেট থেকে কোশ্চেন আসে। বোর্ড থেকে যদিও কোশ্চেন আসে, এই ফ্যাক্টর সম্বন্ধে আমাদের কিছু বলা থাকবে না। ফ্যাক্টর ক্যালকুলেশন করা, গ্রাফশিট দরকার হয় ফ্যাক্টর ক্যালকুলেশন করা, ঠিক আছে। আর যদি কিছু না বলা থাকে তাহলে এই ফ্যাক্টরের ভ্যালু আমরা 1 ধরে নিই, ঠিক আছে। এটুকুনি আমি বললাম ফ্যাক্টর থেকে। তাহলে এখানে এটা লিখে দিয়েছি শুধুমাত্র, এই সম্বন্ধে আর কিছু বলছি না। এটা রিডাকশন ফ্যাক্টর, এই
তোমাকে শুধু নামগুলো তুমি জেনে রাখো, এটা রিডাকশন ফ্যাক্টর, আর হচ্ছে এলজে। এলজে মানে কি? এফেক্ট অফ লং জয়েন্ট, ঠিক আছে। এই এল ফর লং, জে ফর জয়েন্ট। এবার এলজি, এলজি মানে কি? লং গ্রিপ। লং গ্রিপ কোনটা বলো তো? লং গ্রিপ তুমি যদি এমন হয়, আমাদের রুড়কিতে একটা বার্গার পাওয়া যেত, বার্গার কিং বলে, ঠিক আছে। বার্গারকেই মানে দুহাত দিয়ে ধরে এক কাপড়েও তুমি খেতে পারবে না, ঠিক আছে, এতটা থিকনেস হতো বার্গার কিংয়ের। এবার এরকম একটা বার্গার কিংকে যদি তোমার একটা বোল্ট দিয়ে জয়েন্ট করতে হয়, তাহলে তোমার কি হবে? টোটাল বোল্টের লেন্থটা অনেক বড় হয়ে যাবে না? ওই লেন্থটাকেই এখানে বলা হয়েছে লং গ্রিপ লেন্থ। লং গ্রিপ লেন্থ বলতে সেই পার্টিকুলার লেন্থের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর পিকে কি? এটা প্যাকিং প্লেট একটা রয়েছে, প্যাকিং প্লেট। এই ফ্যাক্টর ক্যালকুলেশন শর্ট কোশ্চেনে দেওয়া সম্ভব নয়, কারণ গ্রাফ শিট প্রয়োজন হয়। তাহলে ফ্যাক্টরগুলোর ভ্যালু আমি 1 ধরবো, ব্যাস এইটুকুনি। যদি তোমাকে বলা হয় শেয়ার ফেইলিয়ার বের করো বোল্টের, তুমি এটুকুন করে আসবে, তোমার কাজ শেষ। এবার এর সাথেই আমি করে দেব শেয়ার ফেইলিয়ার অফ রিবেট। আচ্ছা, এবার যারা পরে এলো ক্লাসে, ঠিক আছে, তারা একটা জিনিস শুনে রাখো, রিবেটের শেয়ার ফেইলিয়ার আর বোল্টের শেয়ার ফেইলিয়ারের কনসেপ্টের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, কনসেপ্ট এক, ঠিক আছে। কিন্তু দুটো জিনিস তো আলাদা, রিবেট বোল্ট দুটোর তো প্রপার্টিগতভাবে তো পার্থক্য রয়েছে। ফলে এর শেয়ার স্ট্রেংথ আমরা যেভাবে রিবেটের বের করলাম, ঠিক আছে, যেভাবে আমরা বোল্টের বের করলাম এখন পর্যন্ত, রিবেটের কিন্তু আমরা একটু আলাদা ফর্মুলার সাহায্যে বের করব। রিবেটের বের করা একদম সোজা, ঠিক আছে, এটা পুরনো আইএস করে দেওয়া ছিল, এটা জাস্ট ক্লাস 7-8-এর একটা ছোট্ট কনসেপ্টের সাহায্যেই তোমরা পেয়ে যাবে। তাহলে রিবেটের শুধু এই জায়গাটা, এই আবির একদম শেষে ঢুকলো, ঠিক আছে, ক্লাসেও আমাকে বলেও ছিল যে স্যার আছে ক্লাস করতে দেরি হবে। আবির এই দুটো ডায়াগ্রাম দেখে নেবে, ঠিক আছে। এটা ডায়াগ্রাম আমি নাম দিয়ে দিলাম, এটা ডায়াগ্রাম এ আর এটা ডায়াগ্রাম বি। এই ডায়াগ্রাম এ আর ডায়াগ্রাম বি, এই দুটো ডায়াগ্রাম দেখে নাও। এই দুটো ডায়াগ্রাম দেখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে রিবেট আর বোল্ট যে ফেইলিয়ার হচ্ছে, মোড অফ ফেইলিয়ারে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, কিন্তু প্রপার্টিগতভাবে তো পার্থক্য আছে রিবেট আর বোল্টের মধ্যে। এতক্ষণ আমরা বোল্টের শেয়ার ফেইলিয়ার দেখলাম, এবার আমরা রিবেটের শেয়ার ফেইলিয়ার দেখব। আসো রিবেটের শেয়ার ফেইলিয়ারে আমরা গেটের অনেকগুলো কোশ্চেন করবো আজকে, সবই রিবেটেরই তোমাদের রয়েছে, বোল্টের কিছু নেই। এই প্রথমে শেয়ার স্ট্রেংথ অফ রিবেট বের করব। দেখো স্ট্রেংথ বের করছি, তাহলে কি করব? শেয়ার স্ট্রেসকে কি দিয়ে গুণ করব? শেয়ার স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করব, ঠিক আছে। এবার পুরনো আইএস করতো, পুরনো আইএস করে অত ভজঘট নেই, একদম সিম্পল। শেয়ার স্ট্রেস অফ রিবেট হচ্ছে সিগমা এস দেওয়া রয়েছে, আর এরিয়া কি? আচ্ছা, এখানে কোন পার্টিকুলার এরিয়াটা ধরবো অনুশ্রী? কোন এরিয়াটা ধরবো যদি আমি বলি শেয়ারে ফেইলিয়ার হচ্ছে? নেট এরিয়াটা স্যার। আরে নেট এরিয়া মানে কি? ক্রস সেকশনাল এরিয়া বলতে পারছো না? ক্রস সেকশনাল এরিয়া ধরবো, ঠিক আছে। তাহলে ক্রস সেকশনাল এরিয়া ধরবো। তোমার যদি রিবেটটা, এটা যদি তোমার রিবেট হয়, এটা যদি তোমার রিবেটটা হয়, ঠিক আছে, এটা তোমার রিবেটটা, রিবেটটা ভুল লাগছিল, আমি বোল্টটাকে ফেলছিলাম। এটা ধরো তোমার রিবেটটা হলো, এটা তোমার রিবেটটা হলো। এবার তোমার শেয়ার প্লেন কোনটা? শেয়ার ফেইলিয়ার প্লেন হচ্ছে এটা, এই এক্স এক্স তোমার শেয়ার ফেইলিয়ার প্লেন। তাহলে এই শেয়ার ফেইলিয়ার প্লেনে ফেল হয়েই তো রিবেটটা এরকম হবে, এই একটা টুকরো এরকম থেকে গেল, টুকরো এরকম থেকে গেল, আর একটা টুকরো এরকম হয়ে স্লাইড করে গেল, আর একটা টুকরো এরকম স্লাইড করে গেল। তাহলে তোমার ফেইলিয়ারটা কোথায় হলো? ফেইলিয়ারটা তোমার এই ক্রস সেকশনাল এরিয়াতে হলো না? ফেইলিয়ারটা দেখতে গেলে তোমাকে এই ক্রস সেকশনটাকে দেখতে হবে না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে এরিয়াটা কি হবে? এরিয়াটা হবে না π/4 ইন্টু d0 তার স্কয়ার। আচ্ছা, এবার এই জায়গাটাতে একটা অনেকের প্রশ্ন আসবে যে স্যার এখানে আপনি এই d0 মানে কি? d0 মানে হচ্ছে ডায়ামিটার অফ দি হোল, ঠিক আছে। ডায়ামিটার অফ হোল কেন? এটা ধরো একটা প্লেট রয়েছে,
এটা হচ্ছে এটা হোল ডায়ামিটার, মানে প্লেটটাকে যেই ডায়ামিটারে তুমি হোল করলে এটাকে তুমি রিপ্রেজেন্ট করো হচ্ছে D0 দিয়ে, D0। আর ডায়ামিটার অফ রিবেট কি? ডায়ামিটার অফ রিবেটকে তুমি রিপ্রেজেন্ট করো D দিয়ে, ঠিক আছে। কিন্তু আমরা রিবেটিং করলাম তো, প্লেটের মধ্যে এই হোলটা রয়েছে, এই হোলের মধ্যে তুমি রিবেটটাকে ঢোকালে, ঠিক আছে। রিবেটটাকে ঢুকিয়ে রিবেটটাকে হিটিং করো, রিবেটটাকে হিটিং করে আরেক দিক দিয়ে, ধরো তুমি এদিক দিয়ে ঢুকিয়েছো, এদিকটা ধরো তোমার হেড, এদিকটা তোমার হেড, ঠিক আছে। প্রথমে কি ছিল, লোয়ার এন্ডটা এরকম ছিল, লোয়ার এন্ডটা এরকম ছিল, ঠিক আছে। এবার একে হাতুড়ি দিয়ে পিটিয়ে তুমি এই লোয়ার এন্ডটাকে এই পার্টিকুলার শেপে আনলে, লোয়ার এন্ডটাকে এরকম টুপির মতন পার্টিকুলার শেপে আনলে। এবার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কোন হাতুড়ি দিয়ে এটাকে পেটাতে হবে যে এরকম টুপির মতন শেপ হয়? যেই হাতুড়ি দিয়ে এটাকে তুমি রিবেটটাকে পেটাবে সেটারও কিন্তু এরকম টুপির মতোই শেপ, সেই পার্টিকুলার হাতুড়ি, ঠিক আছে। সেজন্যই এই শেপটা নেয়। তাহলে এটাকে গরম করা হয়, গরম করার পরে এই তোমার রিবেটটাকে আরেকটা দিকে স্ট্রাইক করা হয়, ঠিক আছে, হ্যামারের সাহায্যে। এবার হ্যামারের সাহায্যে যখন তুমি স্ট্রাইক করছো তখন কিন্তু আর এই হোল ডায়ামিটার আর রিবেট ডায়ামিটারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যদি পার্থক্য থাকতো তাহলে কিন্তু তোমার ঢকঢক করে নড়তো, কিন্তু দুটো ডায়ামিটার কিন্তু আলটিমেটলি সেম হয়ে যায়, ঠিক আছে। তা না হলে ওর মধ্যে কিন্তু লুজ ফিটিং হতো, লুজ ফিটিং হয় না তো। লুজ ফিটিং হলে চিন্তা করে দেখো তো জিনিসটা, একটা তুমি রিবেটিং করেছো, ঠিক আছে, এই হোল ডায়ামিটার এই D0 রয়েছে আর রিবেটের ডায়ামিটার D রয়েছে, এদের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে কি তোমার ফিটিংটা কি পুরো হবে না লুজ ফিটিং হবে? তাহলে কি মনে হয়, নিজেদের কি মনে হয়? দেখো প্র্যাকটিক্যাল কাজ তো এগুলো। ডায়ামিটার পার্থক্য থাকলে লুজ ফিটিং হবে। তাহলে তুমি যখন শেয়ার স্ট্রেংথ অফ রিবেট বের করছো, ঠিক আছে, তোমার অবশ্যই তুমি আমাকে বলতে পারো যে স্যার আগে তো আপনার রিবেটটার ডায়ামিটার ছিল D, স্মল d, আর হোলের ডায়ামিটার ছিল D0। এবার রিবেটটাকেও তুমি হিট দিয়েছো, হিট দিয়ে আরেক হ্যামারিং করেছো। এবার হিট দিয়ে যখন হ্যামারিং করেছো তখন তোমার এই রিবেটের ডায়ামিটার আর হোলের ডায়ামিটার কিন্তু সেম হয়ে যাবে, তা নাহলে তো লুজ হবে তো জিনিসটা, ঠিক আছে। তাহলে শেয়ার স্ট্রেংথ অফ রিবেট তুমি কি করে বের করলে? এই শেয়ার স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করলে, ক্রস সেকশনাল এরিয়া, আর এখানে D0। আশা করি যে এই গল্পটা বললাম এরপরে আর কোনোদিন মনে রাখতে হবে না কিন্তু D হবে না D0 হবে, শুধু এই গল্পটা একটু ভালো করে খেয়াল করো তাহলেই তোমার কাজের কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই হলো তোমার শেয়ার স্ট্রেংথ অফ রিবেট বের করা। শেয়ার স্ট্রেংথ অফ রিবেট বলে দিলাম তোমাকে, আর শেয়ার স্ট্রেংথ অফ বোল্ট বলে দিলাম, ঠিক আছে। আমি বলেছিলাম যে একসাথেই পড়াবো এই জায়গাগুলো। এবার আসো হচ্ছে বেয়ারিং ফেলিয়ার। বেয়ারিং ফেলিয়ার যারা পরে ক্লাসে এলে তাদের কিন্তু আজকে একটু বুঝতে অসুবিধা হবে, আমার ভুলবশত, আমার জন্যই, ঠিক আছে। তারা একটু ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, আজকে দেখে নেবে। তোমাদের পরে ক্লাস, আচ্ছা শনিবার আমি তোমাদের ক্লাস করাতে পারবো না, ঠিক আছে। কেন করাতে পারবো না? আজকে হয়ে গেল বৃহস্পতিবার, কালকে শুক্র, পরশুদিন শনি। আমি টার্গেট নিয়েছি রোববার দিন তোমাদের ওই ফ্লুইড মেকানিক্সের প্রেশার অ্যানালাইসিসটা আমি সম্পূর্ণ করবো, ফলে আমাকে পিডিএফটা তৈরি করতে হবে। পরপর দুদিন আমার পক্ষে ক্লাস নেওয়া একটু চাপের হয়ে যায়। তো তোমাদের শনিবারের যে স্টিলের ক্লাস ওটা আমি পরের বুধবার দিন তোমাদের করাবো, ঠিক আছে। তাহলে আমি দুটো ক্লাসকেই ভালোভাবে নিতে পারবো। তাহলে এই হয়ে গেল বেয়ারিং স্ট্রেংথ ফেইলিওর অফ বোল্ট। এবং তোমরাও, আমার এন্ড থেকে তো অসুবিধে কি আমি পরিষ্কার তোমাদের বললাম, তোমাদের এন্ড থেকেও আজকে যেটা পড়িয়ে দেবো এটা তো দেখতে একটা সময় লাগবে, ঠিক আছে। আজকে প্রায় তোমাদের 2.5 ঘন্টা ক্লাস চলবে। এবার আসো হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি অফ বোল্ট। এবার বোল্টের ফেইলিয়ার। আচ্ছা বোল্টের যখন বেয়ারিং ফেইলিয়ার বলছি, একটাই শুধু জায়গা কনসিডারেশনের মধ্যে আনো, আমরা বোল্টের কোন এরিয়াটাকে ক্যালকুলেশন করব? কোনটাকে ক্যালকুলেশন করব বলো? দেবজ্যোতি ছিলে না নাকি এই জায়গাগুলোতে? এই জায়গাগুলোতে ছিলে না তুমি, ঠিক আছে। বিয়ারিং এ প্রজেক্টেড এরিয়া, বিয়ারিং এ আমি প্রজেক্টেড এরিয়াটাকে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমি যখন প্রথমে কি করব, প্রথমে বোল্টের বেয়ারিং স্ট্রেংথ বের করব, তারপরে আমি তোমাদের রিবেটের বেয়ারিং স্ট্রেংথ বের করা দেখাবো, ঠিক আছে। বোল্টের বেয়ারিং স্ট্রেংথ বের করা একটু তোমার আইএস করে একটা ফর্মুলা রেখেছে, ফর্মুলাটা মনে রাখতে হবে, কোনো উপায় নেই, ঠিক আছে। আর রিবেটের বেয়ারিং স্ট্রেংথ খুব ইজিতে তুমি মনে রাখতে পারবে। আর তাহলে ডিজাইন স্ট্রেংথ অফ বোল্ট, ডিজাইন স্ট্রেংথ অফ বোল্টকে আমরা এইভাবে লিখি VDPB, ঠিক আছে।
জিডিপিবি এই একটা পার্টিকুলার ফর্মুলা রয়েছে, আইএস কোডে লেখা রয়েছে, একে একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি। আচ্ছা দেখো আগের ক্ষেত্রে কত ছিল ফ্যাক্টর অফ সেফটি, যখন আমরা শেয়ারিং এর এই ফ্যাক্টর অফ সেফটিগুলো কিন্তু ভুলে যাবে, এগুলোতে যদি তুমি কনসেন্ট্রেট না করো। এর ক্ষেত্রেও ছিল 1.25, শেয়ারিং এর ক্ষেত্রে, তোমার বেয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু এই ভ্যালুটা 1.25। এই ভ্যালুটার কিন্তু বেসিক ভ্যালুটার কোনো পরিবর্তন হচ্ছে না, এই ভ্যালুটা 1.25 হচ্ছে তোমার ইয়েটা ফ্যাক্টর অফ সেফটি। আচ্ছা এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে ফ্যাক্টর, এই 2.5 কেবি। দেখো 2.5 কি জিনিস, 2.5 তো একটা কনস্ট্যান্ট, 2.5 দিয়ে তো বোঝার কিছু নেই, ঠিক আছে। এই 2.5 ইন্টু কেবি টোটালটাকেই আইএস কোডে একটা ফ্যাক্টর হিসেবে ক্যালকুলেশন রেখেছে, এই টোটালটাই হচ্ছে একটা ফ্যাক্টর, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা ডি ইন্টু টি এটা কি জিনিস, এটা কি জিনিস ডি ইন্টু টি? প্রজেক্টেড এরিয়া। প্রজেক্টেড এরিয়া আমি বারবার বলেছিলাম যে যখন তুমি এই বেয়ারিং ক্যাপাসিটি অফ বোল্ট বের করবে তখন তোমাকে ডিটি প্রজেক্টেড এরিয়া ধরেই ক্যালকুলেশনটা করতে হবে। এই গেল তোমার প্রজেক্টেড এরিয়া ডিটি, ঠিক আছে। একে তুমি গুণ করছো এফ ইউ দিয়ে, এফ ইউ হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি অফ প্লেট। আচ্ছা প্লেটের বেয়ারিং ক্যাপাসিটি সর্বদা বোল্টের বেয়ারিং ক্যাপাসিটি থেকে কিন্তু কম হয় কিন্তু, ঠিক আছে। এটা নিজেরাও বোঝো, প্লেট কি আর কখনো বোল্টের মতন অতটা স্ট্রং হয়? বোল্ট তো অনেক বেশি স্ট্রং হয় না, ফলে বেয়ারিং ক্যাপাসিটি কিন্তু তোমার বোল্টের অনেক বেশি হয়। ফলে যেহেতু আমরা কি করি যে কোনো ক্যালকুলেশনে যার বেয়ারিং ক্যাপাসিটি কম তার স্ট্রেসটাকে আমরা বা তার বেয়ারিং ক্যাপাসিটিটাকে ক্যালকুলেশনের মধ্যে আনি, যেহেতু প্লেটের কম সেই জন্য আমরা প্লেটেরটাকে আনবো। আচ্ছা স্যার নিউমেরিক্যাল প্রশ্নে কি করে বুঝবো? এখনই নিউমেরিক্যাল প্রশ্ন করাবো, এখন তো শুধু থিওরিটা বোঝাচ্ছি। তাহলে বেয়ারিং ক্যাপাসিটি অফ প্লেট গেল, ঠিক আছে। বেয়ারিং ক্যাপাসিটি অফ প্লেটকে এফ ইউ দিয়ে লিখলে, তাহলে দেখো ওপরের প্রত্যেকটা টার্ম কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি। 2.5 কেবি ডিটি ইন্টু এফ ইউ ডিভাইডেড বাই গামা ইন্টু এমবি, ঠিক আছে। গামা এমবিটা তো একটা ফ্যাক্টর, এটাতে আর বলার আমার কিছু নেই। এবার আসে হচ্ছে 2.5 কেবি, ঠিক আছে, 2.5 কেবি এই জায়গাটা বলছি। আচ্ছা এই ডিটি কি? ডিটি হচ্ছে প্রজেক্টেড এরিয়া, আর এফ ইউ বেয়ারিং ক্যাপাসিটি অফ প্লেট। তোমাকে দিয়ে দেবে কোশ্চেনের মধ্যে, অবশ্যই প্রোভাইড করে দিতে হবে প্লেটের বেয়ারিং ক্যাপাসিটি কত। আচ্ছা এই কেবি মান, কেবির মান তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কেবির মান তোমরা কি করে ক্যালকুলেশন করবে? এই চারটে ভ্যালু রয়েছে, এই চারটে ভ্যালুর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু হবে সেটা হচ্ছে কেবির ভ্যালু, ঠিক আছে। এই চারটে ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালু। আচ্ছা আগের দিনের ক্লাসে আমি একটা জিনিস খুব তাড়াতাড়ি বলেছিলাম, তারপরেই আমার খুব ভালো লাগে, ঠিক আছে, কোনো ক্লাসে যদি কোনো টপিক, আমি আর নাম নিচ্ছি না, কারা ফোন করে তোমাদেরই বন্ধুরা, যে স্যার অমুক জায়গাটা আপনি একটু তাড়াতাড়ি বলেছেন আমার ধরতে অসুবিধা হয়েছে, অবশ্যই বলবে, ঠিক আছে। এই এজ ডিস্টেন্স, পিচ, তারপর হচ্ছে গেজ, এগুলো আমি একটু একটা নোট দেখে আমি ভেবেছিলাম যে তোমাদের এগুলো জানা আছে, কিন্তু আমি বললো স্যার একটু বুঝতে অসুবিধা রয়েছে, এই জায়গাটাকে একবার বলে দিই, তারপরে এই জায়গাটাতে আসছি। এটা হচ্ছে তোমার কোডাল প্রভিশন। কোডাল প্রভিশনটা একবার খুব কুইক শুনে নাও, আগের দিন অলরেডি বলেছি, ঠিক আছে। কোডাল প্রভিশনে প্রথমে হচ্ছে স্মল ডি হচ্ছে ডায়ামিটার অফ দি বোল্ট, আর ডি0 হচ্ছে ডায়ামিটার অফ দি হোল, ঠিক আছে। কিন্তু আমরা যখন টোটাল কানেকশনটা কমপ্লিট করব না, তখন আর ডায়ামিটার অফ দি বোল্ট বলে কিছু হয় না, তখন বোল্টের ডায়া আর হোলের ডায়া আলাদা হলে তো তোমার লুজ ফিটিং হয়ে যাবে। লুজ ফিটিং হয় নাকি স্ট্রাকচার কোনোদিনও, ঠিক আছে, মোমেন্টই ট্রান্সফার হবে না লুজ ফিটিং হলে, ফলে আমাকে কিন্তু একই আলটিমেটলি আমাকে হোলের ডায়াতেই আসতে হবে। আচ্ছা এই একটা তোমার প্লেট রয়েছে, এরা প্লেট রয়েছে, এই মুছে গেল প্লেটটা, এই প্লেটটাকে আমি কীভাবে দেখাই বলো তো, এইভাবে দেখাই। এই একটা প্লেট, ঠিক আছে, এরা প্লেটটাকে হাইলাইট করলাম, এই প্লেটটা ওপরে রয়েছে আর নিচে আরেকটা প্লেট রয়েছে, নিচের প্লেটটাকে এবার হাইলাইট করব, ঠিক আছে। এই হয়ে গেল তোমার নিচের প্লেট। এছাড়া নাম্বারিং করে দিই, নাম্বারিং তো না, ABCD লিখে দিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। ওপরের প্লেটটা তোমার ABCD, এটা হচ্ছে ওপরের প্লেট, আর নিচের প্লেটটা কি? নিচের প্লেটটা হচ্ছে MNOP, এই দুটো প্লেটকে তুমি নিয়েছো, এবং এর মধ্যে তুমি রিবেটিংও করতে পারো, বোল্টিংও করতে পারো। এই আইএস কোডাল প্রভিশনে একটু চেঞ্জ রয়েছে, ঠিক আছে, এই পিচ কি, গেজ কি, এই জায়গাগুলোতে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। তাহলে এবার তুমি ধরলে, তুমি আগে তো এগুলো ছিল কিসে? আগে তো তোমার
রিবেটিংই ছিল, বোল্টিং তো নতুন করে বোল্টিং সম্বন্ধে এত কথা বলেছে, ধরো তুমি রিবেটিংই করে দিলে, ঠিক আছে, বা আমি ডায়ামিটার অফ বোল্ট লিখেছি, ঠিক আছে, ডায়ামিটার অফ বোল্ট তুমি বোল্টিং করে দিলে, যা ইচ্ছা, দেখলেই তো রিবেট আর বোল্টের বেসিক কোনো প্রপার্টি নিতে পার্থক্য হয় না। এবার পিচ কাকে বলে, গেজ কাকে বলে, ঠিক আছে। এবার তুমি করলে কি, এই একটা পি ফোর্স দিয়ে এটাকে টানলে, ঠিক আছে, এই এবিসিডি প্লেটকে আর এই এমএনওপি প্লেটকে এখান দিয়ে তুমি P1 ফোর্স দিয়ে টানলে, পি ফোর্স আর P1 ফোর্স, তাহলে এই এবার তুমি রিবেটিং করলে, রিবেটিংগুলোর নাম একবার লিখে দিই, এই রিবেট, 1 নম্বর রিবেট, 2 নম্বর রিবেট, 3 নম্বর রিবেট। আবার কেউ বলো না কিন্তু স্যার এখানে আপনি বোল্ট লিখেছেন, তোমার ইচ্ছা, তুমি রিবেট নাও বোল্ট নাও, ভ্যালুতে কোনো চেঞ্জ নেই। 3, 4 নম্বর রিবেট, 5 নম্বর রিবেট, এই 6 নম্বর রিবেট, তুমি 6টা রিবেটিং করেছো, ঠিক আছে। এই ফোর্সের সাথে এই রিবেটিংয়ে যেই ডিস্টেন্সটা প্যারালাল তাকে বলা হয় পিচ, পি ফর পিচ, পি ফর প্যারালাল, ঠিক আছে। তাহলে এই ফোর্সের সাথে যেই পার্টিকুলার ডিস্টেন্সটা প্যারালাল তাকে বলবো আমি পিচ। তাহলে এখানে পিচ কোনটা, 4 নম্বর আর 5 নম্বর রিবেটিংয়ের ডিস্টেন্স পিচ। স্যার এটাও তো পিচ, অবশ্যই পিচ, এই 4 নম্বর আর 5 নম্বরের ডিস্টেন্স একই তো, প্যারালাল ডিস্টেন্সকে বলা হয়েছে, প্যারালাল ডিস্টেন্স হয়ে গেল তোমার পিচ, ঠিক আছে। তাহলে স্যার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে আমরা গেজ বলি। স্যার কেন গেজ বলি, গেজ বলে ডাকা হয়, এটা কেন বলা হয় গেজ সেটার কোনো এক্সপ্লেনেশন, ঠিক আছে, নেই। আমার নিজের মনে ছিল বহুদিন যে কেন পিচ বলে, কেন গেজ বলে, আমি এ নিয়ে অনেক বই টইও দেখেছি না না যে এটা প্রথম যেই ইঞ্জিনিয়ার পিচ বলেছে তো সে নাম দিয়েছে জাস্ট পিচ, ঠিক আছে। এখানে যা সোহম পড়ছে, এই পিচের জায়গাতে যদি সোহম নাম দিত প্যারালাল ডিস্টেন্সকে, তাহলে আমরা প্যারালাল ডিস্টেন্সকে সোহম বলে ডাকতাম, এই এছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে প্যারালাল হচ্ছে পিচ আর পারপেন্ডিকুলার হচ্ছে গেজ। প্যারালাল পিচ এই টার্মটা মনে রাখলেই গেজটা তুমি মনে রাখতে পারবে। এবার দেখো পিচেরও মিনিমাম ডিস্টেন্স রয়েছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স রয়েছে, গেজেরও মিনিমাম ডিস্টেন্স রয়েছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স রয়েছে। আচ্ছা পিচের মিনিমাম ডিস্টেন্স দেখো, আমরা অ্যাকচুয়ালি করি কি সব জায়গাতেই 2.5D দিয়ে দিই, ঠিক আছে, কিন্তু যেহেতু পরীক্ষার ব্যাপার তো পরীক্ষাতে তোমার আসে বিভিন্ন রকম কোশ্চেন, এবং দেখলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে এই আইএস কোডের ব্যাপারটা, মানে গেটের যে কোশ্চেনগুলো করাবো ওর সাথে যদি আইএস কোডটা দেখে নাও, ঠিক আছে, তাহলে দেখবে যখন এসটিআর পিএসসি ভিআরসিআর সলভ করাবো কোনো কোশ্চেন আলাদা নতুন আসছে না, সব এর মধ্যে থেকেই কোশ্চেন এসে গেছে। তাহলে পিচের মিনিমাম ডিস্টেন্স কত, মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 2.5 ইন্টু ডায়ামিটার অফ দি, এটা ডি বলতে কি ডায়ামিটার অফ দি হোল না ডায়ামিটার অফ দি রিবেট, রিবেট ডায়া, তাহলে রিবেট ডায়া, ঠিক আছে। তাহলে মিনিমাম পিচ ডিস্টেন্স হয়ে গেল। আচ্ছা ম্যাক্সিমাম পিচ ডিস্টেন্স কি, ম্যাক্সিমাম পিচ ডিস্টেন্স আমাদের চেঞ্জ হয়, টেনশনের জন্য ম্যাক্সিমাম পিচ ডিস্টেন্স আলাদা, কম্প্রেশনের জন্য ম্যাক্সিমাম পিচ ডিস্টেন্স আলাদা, আর লাইন নেয়ার এজ এই একটা কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনের জন্য তোমার ম্যাক্সিমাম পিচ ডিস্টেন্স আলাদা, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবে তো, টেনশন, একটা তুমি ইয়ে নিয়েছো, একটা তুমি যে কোনো কিছু একটা নাও না, একটা রবারের একটা স্কেল নিয়েছো, সেটাকে টেনশন দিলে তার লেন্থ বাড়বে না কম্প্রেশন দিলে তার লেন্থ বাড়বে, লেন্থ কিভাবে বাড়বে, একটা রবারের একটা স্কেল নিয়েছো, টেনশনে বাড়বে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম পিচ আমি যখন টেনশন দেব, টেনশনে ভ্যালুটা বড় হয়, সেই জন্য টেনশনে হচ্ছে 16টি আর 200 মিলিমিটার, এ দুটোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু। আমি আগেও বলেছি এখনও বলছি, ঠিক আছে, এই জায়গাটা যে সাবজেক্টই পড়ো, যেই অ্যানালাইসিসই করো, এই ম্যাক্সিমাম যদি খুঁজে বের করতে হয় তাহলে 3-4টে যে ভ্যালু দেওয়া থাকবে তার মিনিমাম ভ্যালুটা কনসিডার করতে হয়। ম্যাক্সিমাম পিচ বের করছো সেই জন্য মিনিমাম ভ্যালুটা কনসিডার করছো। যদি মিনিমাম পিচ বের করতে তাহলে কি করতে, 3-4টে কম্বিনেশনের যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেই ভ্যালুটা কনসিডার করতে। তাহলে ম্যাক্সিমাম পিচ কি, মিনিমাম অফ 16টি আর 200 মিলিমিটার, এ দুটোর মধ্যে যেটা মিনিমাম, ঠিক আছে। 16টি কীভাবে স্যার মনে রাখবো, এই কম্প্রেশনের অ্যানালাইসিস যখন করব ম্যাক্সিমাম কম্প্রেশন, তাহলে মিনিমাম অফ 12টি আর 200, এ দুটোর মধ্যে মিনিমাম, তো কি বললাম টেনশনের লেন্থ বাড়ে, ফলে টেনশনে হচ্ছে 16 আর কম্প্রেশনে 12, ঠিক আছে। এরপরে আমি আশা রাখবো যে কেউ কোনোদিন এই ভ্যালুটা ভুলবে না।
আরেকটা লাইন নেয়ার এজ। লাইন নেয়ার এজ কি, এই রকম যদি তোমার রিবেটগুলো থাকে, এই রকম যদি থাকে, এই নেয়ার এজ এরকম একটা লাইন আকারে থাকবে, ঠিক আছে? একটা থাকলে হবে না, দুটো থাকলে হবে না, এরকম লাইন আকারে থাকতে হবে কিন্তু এজে, ঠিক আছে? আগের দিনে কোশ্চেনটা আমাকে আবির বলেছিল, ঠিক আছে? সেই সময় আমার একটু সন্দেহ হয়েছিল যে ব্যাপারটা তো ঠিক প্রশ্ন করলো, ঠিক আছে? আমি তারপরে আবার দেখলাম আইএস কোডে যে ওরা বলেছে লাইন বলতে এরকম একটা লাইন কনস্ট্রাকশন হতে হবে। যদি তুমি একটা দুটো রিবেট থাকে তাহলে চলবে না, কিন্তু একটা লাইন কনস্ট্রাকশন হতে হবে টোটাল পরিধি জুড়ে। তাহলে এর মিনিমাম ভ্যালু কত হবে? 40 প্লাস 100 মিলিমিটার অথবা 200, এর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু। এই হয়ে গেল তোমাদের পিচ সম্বন্ধে। আগের দিন যেহেতু এতটা ডিটেলসে বলিনি, এটাকে আরেকবার বললাম। আচ্ছা, গেজ, গেজের ক্ষেত্রে কি? আচ্ছা, এই জায়গাটা একবার বলা হয়নি, ঠিক আছে? এই ক্ষেত্রে তো তাহলে এর মধ্যে পিচ আর গেজ দুটোই ইনভলভড। কোনটার ক্ষেত্রে বলো অনুশ্রী? এই যে লাইনের ক্ষেত্রে। লাইনটা না একটু ব্যতিক্রমিক কেস, বুঝছো? এটা নতুন আইএস কোডে এটাকে তোমার দিয়েছে। তুমি আগের আইএস কোড দেখবে সেখানে লাইন নেয়ার এজ বলে কোনো টার্মই ছিল না। এটা একটু মানে লাইন নেয়ার যেভাবেই তোমাকে মনে রাখতে হবে, এটা পিচ আর গেজ দুটোরই তো কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে? আসো এর পরের জায়গাতে। এবার বলেছে ফর স্ট্যাগার্ড বোল্ট। আচ্ছা, স্ট্যাগার্ড বোল্ট কাকে বলে? স্ট্যাগার্ড বোল্ট কাকে বলে? স্ট্যাগার্ড বোল্ট হচ্ছে একটা লাইনে থাকে না, একটা লাইনে থাকে না। জিগজ্যাগ করে। হ্যাঁ, এই একটা বোল্ট, তিনটে বোল্ট দিয়ে দেখাই, না দুটো বোল্ট দিয়ে তো আর স্ট্যাগার্ড বানাতে পারবো না, চারটে বোল্ট দিয়ে দেখাই, তিনটে থেকেও চারটে দিয়ে দেখালে ভালো হবে। এই রয়েছে, এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে। এর পরের লাইনটা কি? এর পরের লাইনটা রয়েছে এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে। এটা দেখো একই লাইনে নেই, কিন্তু এরা একই লাইনে নেই, এটা স্ট্যাগার্ড। দেখো একই লাইনে নেই, এটা হচ্ছে স্ট্যাগার্ড, ঠিক আছে? লাইনটাকে আলাদা রং করে দিই, দাঁড়াও, লাইনটাকে আলাদা রং করে দিই, নাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে। সাদাটা দেখো, সাদাটাকে রং করে দিচ্ছি সাদা কালি দিয়ে। এটাকে এ দেখো, এ দেখো সাদা রিবেটগুলো আর এই সবুজ রঙের রিবেটগুলো, এটা কি একই লাইনে রয়েছে না একই লাইনে নেই? কি মনে হয়? হ্যাঁ, একই লাইনে নেই। আর যদি একই লাইনে থাকতো তাহলে তাদের কি বলতাম? এক্ষেত্রে কি, এখানে তুমি 1 নম্বর যে রিবেটটা রয়েছে তাকে তুমি সবুজ দিয়ে দেখালে, আর 4 নম্বর যে রিবেটটা রয়েছে তাকে সাদা দিয়ে দেখালে, এটা একই লাইনের মধ্যে পড়ে যাচ্ছে না? ঠিক আছে, ফ্ল্যাশ করে যাচ্ছে না এই দুটো রিবেট? তাহলে এই হলো তোমার স্ট্যাগার্ড। তাহলে স্ট্যাগার্ডে কি হয়? ফর স্ট্যাগার্ড বোল্ট হোয়েন গেজ ডাজ নট এক্সিট 75 মিলিমিটার, ঠিক আছে? যদি গেজ 75 মিলিমিটারের চেয়ে বেশি না হয় তাহলে গেজ কোনটা? এটা হচ্ছে গেজ। গেজ যদি তোমার নট বি গ্রেটার দেন 75 mm হয়, গেজ যদি নট বি গ্রেটার দেন 75 mm হয়, ঠিক আছে? তাহলে কি বলেছে? এটাকে বলেছে, এটাও আইএস কোডের স্টেটমেন্ট, ফর স্ট্যাগার্ড বোল্ট হোয়েন গেজ ডাজ নট এক্সিস্ট 75 মিলিমিটার দ্য অ্যাবভ ভ্যালু ক্যান বি ইনক্রিজড বাই 50%। তাহলে প্রত্যেকটা ভ্যালুকে 50% বাড়াতে হবে। তাহলে 16টির জায়গাতে আমরা তাহলে কত লিখবো? 16কে 50% বাড়লে কত হয়? 24। তাহলে 24, 8 হয়, বলো না? তাহলে এটা হচ্ছে 24টি, ঠিক আছে? এই গেল তোমাদের পিচ। এবার গেজে আসি। গেজেরও একই ব্যাপার, মিনিমাম ভ্যালুও রয়েছে, ম্যাক্সিমাম ভ্যালুও রয়েছে। তাহলে গেজের ম্যাক্সিমাম গেজ কত? ম্যাক্সিমাম বলতে তোমার কি বলা হয়? যে 2-3টের কম্বিনেশন থাকবে, তার মিনিমাম ভ্যালুটা নেওয়া হবে। তাহলে মিনিমাম অফ 32টি আর 300, এ দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা গেজ। আর ইয়ে কত, সরি, এ দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা ম্যাক্সিমাম গেজ। আর মিনিমাম গেজ কত? মিনিমাম গেজ হচ্ছে 2.5 অফ ডায়ামিটার অফ রিবেট বা ডায়ামিটার অফ বোল্ট, তুমি যাই বলো না কেন, ঠিক আছে? এবার হচ্ছে এজ ডিস্টেন্স, এন্ড ডিস্টেন্স অথবা এজ ডিস্টেন্স। স্যার কোন জিনিসটা এন্ড ডিস্টেন্স, এজ ডিস্টেন্স কোনটা? ও এটাই বলিনি না মূল ডায়াগ্রামে, এটা মিস হয়ে গেছে, দাঁড়াও এটা একবার বলি মূল ডায়াগ্রামে। এটা হচ্ছে এন্ড ডিস্টেন্স, এটা এন্ড ডিস্টেন্স, এটা এন্ড ডিস্টেন্স, ঠিক আছে? বোঝা গেল এন্ড ডিস্টেন্স কোনটা? একবার হাইলাইট করে দিচ্ছি এন্ড ডিস্টেন্সকে।
এই ডিস্টেন্সটা হচ্ছে এন্ড ডিস্টেন্স, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর এজ ডিস্টেন্স কোনটা? এজ ডিস্টেন্সটা হচ্ছে এইটা হচ্ছে এজ ডিস্টেন্স। এবার তোমাকে প্রশ্ন করব কি পার্থক্য, ছবি দেখে তুমি কি বুঝলে? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এন্ড ডিস্টেন্স অ্যান্ড এজ ডিস্টেন্স? আমি তো ছবি দেখালাম, আমি তো কিছু বলিনি পার্থক্য। ছবি দেখে কি বুঝতে পারলে এদের মধ্যে কি পার্থক্য আছে? পারপেন্ডিকুলার আর প্যারালালের কি ডিস্টেন্স? প্যারালাল হয় এজ ডিস্টেন্স, ঠিক আছে, আর পারপেন্ডিকুলার হয় এন্ড ডিস্টেন্স, ঠিক আছে? গুলিয়ে না কিন্তু, এন্ড ডিস্টেন্স আর এজ ডিস্টেন্স কিন্তু আলাদা, কিন্তু কখনো এক না কিন্তু, ঠিক আছে? যদিও এত কিছু জানার দরকার নেই। এবার কি বলেছে? মিনিমাম। এবার হচ্ছে আমাদের এখানে একই জিনিস, এন্ড আর এজ বলতে একই। এই মিনিমাম শুড নট বি লেস দেন, ঠিক আছে, 1.7 ইন্টু D0। এখানে D0 মানে কিন্তু ডায়ামিটার অফ দি হোল, আর এখানে 1.5 ইন্টু D0। 1.7 ইন্টু D0 কত? যখন হচ্ছে হ্যান্ড ফ্লেম কাট। আর হচ্ছে আচ্ছা দেখো একটা জিনিস বোঝো তো, এখানে 1.7 ইন্টু D0 কোথায় করলাম? যখন হ্যান্ড দিয়ে, হাত দিয়ে যখন তোমার কাটিং করছি। আর 1.5 কি? যখন মেশিন দিয়ে যখন কাটিং করছি। বেশি পারফেক্ট কোনটা হবে, হাতের কাজ না মেশিনের কাজ? কি মনে হয়? হাতের কাজ। হাতের কাজ মেশিনের কাজের থেকে ফাইন হবে গো। হ্যাঁ, তুমি একটা মেশিনের কাজটা বেশি পারফেক্ট হবে। মেশিনেরটা বেশি পারফেক্ট হবে বলে এখানে দেখো ডিস্টেন্সটা 1.5 ইন্টু D0 দেওয়া হয়েছে। হাতেরটা তো কি করে পারফেক্ট হবে? স্টিল কাটছো তো, এ তো মাটি কাটছো না, ঠিক আছে? ফলে 1.7 আর একটু এন্ড আর এজের ভ্যালুটা বেশি দেওয়া হলো হ্যান্ডের ক্ষেত্রে। বোঝা গেল হ্যান্ডের ক্ষেত্রে কেন বেশি ভ্যালু ধরা হচ্ছে আর তোমার মেশিনের ক্ষেত্রে কেন কম ভ্যালু ধরা হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আচ্ছা এবার আসে হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা এটা গেল তো মিনিমাম ভ্যালু। এবার আসে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু 12t এপসাইলন, ঠিক আছে? এখানে এপসাইলন কি? এপসাইলন হচ্ছে 250 ডিভাইডেড বাই FY রুট ওভার তার, ঠিক আছে? এই পার্টিকুলার ভ্যালু নিয়ে আমরা অনেক কথা বলবো, এই এপসাইলন নিয়ে। আমি তো এই মুহূর্তে তো তোমাদের এই আজকে পড়াচ্ছি ইয়েটা, এই কানেকশনটা শেষ করব, তারপরে এক্সেন্ট্রিক কানেকশন শেষ করে তো তোমাদের স্টপ রাখবো, স্টিল তোমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস শুরু করব। এরপরে টেনশন কম্প্রেশন মেম্বার যখন শুরু করব, ঠিক আছে, তখন দেখবে এই 250 ডিভাইডেড বাই FY তার রুট ওভার, এটা হচ্ছে এপসাইলন, এটা নিয়ে বিস্তর ওখানে ক্যালকুলেশন আসে। তাহলে এটা কত হলো? 12t এপসাইলন, আর হচ্ছে 40 প্লাস 40 ইফ এক্সপোজড টু করোশন এনভায়রনমেন্ট, ঠিক আছে? এই গেল, ব্যাস এটুকুনি আছে। আরেকটা কোশ্চেন, এটা একবার গেটে এসেছিল, এই ট্র্যাকিং বোল্ট কাকে বলে? ট্র্যাকিং বোল্ট হচ্ছে, আচ্ছা বোল্টের সাহায্যে কি করি অনুশ্রী, কি মনে হয় একটা বোল্টের সাহায্যে আমরা কি কাজে লাগাই বোল্ট? কানেকশন করি মেম্বারের। মেম্বারের স্ট্রেস ক্যারি করে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে, তোমার স্ট্রেস ওর মধ্যে দিয়ে, বা শেয়ার, আরো ভালো কথা স্ট্রেস তো বললে অনেক বড় বিস্তর হয়ে গেল, তার স্পেসিফিক ভাবে বলতে গেলে শেয়ার ক্যারি করার কাজে ব্যবহার হয়। এই ট্র্যাকিং বোল্ট হচ্ছে একটা এমন টাইপ অফ বোল্ট যে দুটো মেম্বারকে শুধু জয়েন্ট করে, কিন্তু লোডের কোনো ট্রান্সফার এখানে হয় না, ঠিক আছে? তাহলে ট্র্যাকিং, এটা কি হয়ে গেল? দিস আর দ্য বোল্ট, এটা দিস আর দ্য বোল্ট নট সাবজেক্টেড টু এনি দিস আর দ্য বোল্ট নট সাবজেক্টেড টু ক্যারি হবে, ক্যারি কথাটা লিখি, টু ক্যারি এনি স্ট্রেস, ঠিক আছে? বোল্ট তো ক্যারি করে, বোল্টের আর কি কাজ আছে? দে আর ইউজ টু কম্বাইন্ড টু মেম্বার অ্যান্ড মেক দেম বিহেভ লাইক এ সিঙ্গেল মেম্বার। বোঝা গেছে ট্র্যাকিং বোল্ট কাকে বলে, এর প্রপার্টি বুঝতে পারলাম? ঠিক আছে, এবার আসো আর এখান দিয়ে, হ্যাঁ আরেকটা জিনিস, এটা আমাকে খুব ভালো লাগছিল, আগের দিন আলোচনা করছিলাম, কুণাল এটা আমাকে এমনি আলোচনার মধ্যেই বললো জিনিসটা। কুণাল মনে আছে? তুমি উত্তরটা, এটা বহু অনেকেই কিন্তু ভালো করে বলতে পারবে না, এই জায়গাটাতে পার্থক্য আছে, এই আচ্ছা এতক্ষণ তো সব বুঝলে, একটা জিনিস বলি, তোমার ইয়েকে কি করা হয়, তোমার বোল্ট আর রিবেট, এর মধ্যে একটা কিন্তু কখনোই বলবে না স্যার যাহাই বোল্ট তাহাই রিবেট, ঠিক আছে? ওই বোল্ট আর রিবেট এর এজ ডিস্টেন্স, এন্ড ডিস্টেন্স, তারপর হচ্ছে তোমার এই পিচ গেজ, এগুলো
কমন কেন? কারণ হচ্ছে ফেইলিয়ার যে হচ্ছে, ফেইলিয়ার প্লেনটা যেটা হচ্ছে, ঠিক আছে, শেয়ারের ক্ষেত্রে সেটা কিন্তু দুটোর মধ্যে তার নেচারের কোনো পার্থক্য নেই, বা দুটোরই বেয়ারিংয়ে ফেইলিয়ারের ক্ষেত্রে আমরা প্রজেক্টেড এরিয়াটাই ক্যালকুলেশনের মধ্যে আনছি, এই জন্য জিনিসগুলো কমন রয়েছে। কিন্তু তোমাকে যদি বলা হয় যে রিবেট আর বোল্ট এই দুটো কি একই জিনিস, কি মনে হয়, নিজে কি একই বলবা? রিবেট আর বোল্ট কি একই জিনিস? না স্যার। রিবেটে কি করছি, রিবেটে এদিকে হিটিং করে এখানে তোমার তোমার হ্যামারিং করছি, ঠিক আছে, আর বোল্টে তুমি কি করছো? পার্মানেন্ট কানেকশন। আমি ওগুলোতে ঢুকছি না, আমি জাস্ট এটার মেকানিক্যাল প্রপার্টিগুলো বলছি, ঠিক আছে, ওগুলো থিওরি ছাড়ো না ওগুলো। আর এখানে তুমি বোল্টে কি করছো, বোল্টে এখানে তোমার নাট দিয়ে টাইট করছো এদিকটাকে, এদিকটা তোমার থ্রেড করা রয়েছে, নাট দিয়ে টাইট করছো, তাহলে কি দুটো একই জিনিস হলো? একটাকে তুমি হিট করে তাকে তুমি করছো, হ্যামারিং করছো, আর একটাকে নাট দিয়ে টাইট করছো, এক হয়ে গেল দুটো জিনিস? না স্যার। তাহলে হ্যাঁ, তাহলে কিছু তো পার্থক্য আছে। তুমি বললে এন্ড ডিস্টেন্স যা, এজ ডিস্টেন্সও দুটোর ক্ষেত্রে এক, তোমার পিচ ডিস্টেন্সের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দুটোর ক্ষেত্রে এক, তোমার ক্ষেত্রে গজ ডিস্টেন্সের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দুটোর ক্ষেত্রে এক, সবই কি এক হতে পারে কোনোদিনও? একটাকে তুমি হিটিং করে হ্যামারিং করছো, আর একটাকে তুমি নাট দিয়ে টাইট করছো, দুটো কি এক হয়ে গেল দুটোর জিনিস কোনোদিনও? এটা হতে পারে? এমনি স্যার মানে ফিজিক্যাল প্রপার্টিজ দিক থেকে বলতে পারবো না, তবে কাজ করার ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ আছে বোল্টে। বোল্টের তো অ্যাডভান্টেজ আছে, এই জন্যই তো রিবেট অবসলেট হয়ে গেছে, ঠিক আছে। শোনো, পার্থক্যটা হচ্ছে তুমি বোল্টকে তুমি করো কি কখনো, বোল্টকে তুমি হ্যামারিং করো? না স্যার। বোল্টকে হ্যামারিং করো না, তাহলে বোল্টের ডায়ামিটার ইনক্রিজ ডিক্রিজের কোনো গল্প আছে? না না স্যার। তুমি রিবেটকে হ্যামারিং করো, তাহলে রিবেটের ডায়ামিটারের ইনক্রিজ ডিক্রিজের গল্প আছে, ঠিক আছে। তাহলে আইএস কোডে এ কটা প্রপার্টি তো এতক্ষণ পর্যন্ত এক, শুনতেও ভালো লাগলো তোমাদের, এই কটা প্রপার্টি তো এখন পর্যন্ত এক। এই পিচ কি জিনিস, গেজ কি জিনিস, এন ডিস্টেন্স, এটা গেল এন ডিস্টেন্স, হ্যাঁ, আর এটা হচ্ছে এজ ডিস্টেন্স, এন ডিস্টেন্স, এজ ডিস্টেন্স, এগুলোতে তো কোনো পার্থক্যই নেই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই রিবেট ডায়ামিটার আর হচ্ছে তোমার বোল্ট ডায়ামিটারে। কি জিনিস স্যার পার্থক্যটা? দেখো, এই ডায়ামিটার অফ দি হোল, এই ডায়ামিটার অফ দি বোল্ট যদি বলা হয় লেস দেন 14 মিলিমিটার, তাহলে ডায়ামিটার অফ দি হোল তুমি কি করবে? D+1। যদি বলা হয় 14 থেকে 24 মিলিমিটার, তাহলে এটাকে লিখবে D+2। যদি বলা হয় লেস দেন 24 মিলিমিটার, তাহলে লিখবে D+3। এবার বুঝতে পারলে যে ডায়ামিটার অফ দি হোল, ঠিক আছে, আর ডায়ামিটার অফ দি বোল্ট, এর মধ্যে এই যে পার্থক্যটা দেখলে, এই তোমার বোল্টের ডায়ামিটার আর হোলের ডায়ামিটার একটা নির্দিষ্ট ইকুয়েশনে বাড়ছে কমছে। এবার যখন আমি রিবেট দেখাবো, রিবেটে দেখবে কিন্তু এই পার্টিকুলার টেবিলটা ফলো করা হচ্ছে না। রিবেটে কি হচ্ছে দেখো, রিবেটের ভ্যালুটা মুখস্থ বলা উচিত, রিবেটের ভ্যালুটা আমাকে বলতে হচ্ছে এতগুলো ছেলেমেয়ের মধ্যে। কুনাল কি হবে রিবেটের ভ্যালুটা? স্যার ওই আপ টু 25, ওটা 1.5 ছিল, তার উপরে 2 বার। প্রত্যেকেই জানে এই আপ টু 25, ঠিক আছে, এটা হচ্ছে 1.5, আর যদি গ্রেটার দেন 25 হয় তাহলে 5+2। তাহলে এই দুটো জিনিস দেখো তো, এই তোমার রিবেটেড ডায়া আর হোলের ডায়া, এটার যা ইকুয়েশন, ঠিক আছে, আর তোমার বোল্টেড ডায়া আর হোলের ডায়া, এরা কি একই? কি মনে হচ্ছে? না স্যার। তাহলে এটা বলছেন চারটা? চারটা? না না স্যার, এক না। এক না তো, এটাই তো পার্থক্য। আর তুমি এন ডিস্টেন্স, এজ ডিস্টেন্স, পিচ ডিস্টেন্স, গেজ ডিস্টেন্স, এগুলো তো একই, এই পার্থক্য। কারণ একটাকে তোমাকে হিটিং করে হ্যামারিং করতে হচ্ছে, আরেকটাকে তুমি নাট দিয়ে টাইট করে দিচ্ছ, ঠিক আছে। এই গেল। এবার হচ্ছে তোমার, এটাও তোমাদের বললাম, ঠিক আছে, এই শেয়ার স্ট্রেংথ অফ বোল্ট বলেছি, ঠিক আছে, তারপর হচ্ছে শেয়ার স্ট্রেংথ অফ রিবেট বলেছি। এই স্টাইলেই পড়বে, আমি যে স্টাইলে পড়াচ্ছি, অন্য কোনোভাবে পড়বে না, মনে রাখতে অসুবিধা হবে, এভাবে খুব ইজি হবে। এবার হচ্ছে শেয়ার স্ট্রেংথ অফ
এবার হচ্ছে বেয়ারিং স্ট্রেংথ, বেয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট বললাম, বেয়ারিং স্ট্রেংথ বোল্ট বলার দাঁড়াও এই জায়গাটা বলিনি, ঠিক আছে। এই যে কেবি, এই কেবি পড়াতে গিয়ে এতগুলো কথা মাঝখানে বললাম। এই 2.5 কেবি এটা হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে কেবি কি জিনিস? কেবি হচ্ছে মিনিমাম অফ ই ডিভাইডেড বাই 3 ইন্টু D0। তাহলে এখন কিন্তু তোমাদের আর এইখানে তোমরা যারা ক্লাস করছো আমার কাছে, এজ ডিস্টেন্স আর ডায়া অফ হোলের মধ্যে কোনো পার্থক্য, মানে কোনো কনসেপচুয়াল কোনো সমস্যা নেই তোমাদের। এজ ডিস্টেন্স কাকে বলে আর ডায়া অফ হোল কাকে বলে বুঝে গেছো। আচ্ছা, পিচ কাকে বলে সেটাও বুঝে গেছো, ডায়া অফ হোল কাকে বলে সেটাও বুঝে গেছো। এটা কিন্তু এরকম, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে ই ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই ই, কি বলছি ভুলভাল, ই ডিভাইডেড বাই 3 ইন্টু D0, ই ডিভাইডেড বাই 3 ইন্টু D0। তারপর এটা কি? পিচ ডিভাইডেড বাই 3 ইন্টু D0 মাইনাস 0.25। এটা কিন্তু ভুলো না, এর সঙ্গে এটা রয়েছে, ঠিক আছে, ল্যাজ রয়েছে। প্রথমটাতে কিন্তু এই দূরে লিখেছি কেন? এই পার্থক্যটা বোঝানোর জন্য। প্রথমটাতে কিন্তু পার্থক্য নেই, ই ডিভাইডেড বাই 3 ইন্টু D0। তারপরেরটাতে কি, মানে ল্যাজে কিছু নেই। দ্বিতীয়টাতে কিন্তু এই পি ডিভাইডেড বাই ই ইন্টু D0, এখানে ছিল এইচ আর এখানে শুধু পিচ হলো এবং এখানে মাইনাস 0.25 লিখলে। তারপর এটা কি? এফ ইউবি ডিভাইডেড বাই এফ ইউবি মানে কি? এফ ইউবি মানে আলটিমেট স্ট্রেস অফ বোল্ট, আর এফ ইউ মানে কি? আলটিমেট স্ট্রেস অফ প্লেট। আচ্ছা, একটু আগে বললাম বোল্টের স্ট্রেস বেশি হয় না প্লেটের বেশি হয়? বোল্টের বেশি হয়, বোল্টের বেশি হয়, এই জন্য এটাকে উপরে লিখি, প্লেটের কম হয় নিচে লিখি। আর 1 এগুলোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু সেটা হবে তোমার কেবি, ঠিক আছে। কেবি হলো, ব্যাস এইটুকুনি গেল। এবার এর উপর একটা নিউমেরিক্যাল, এই যে এই জায়গাটা বলি, এই দুটো পাতা ফালতু ইউজ করেছে, এটাকে মুছিয়ে দুটো পাতাকে, নাহলে পরে পিডিএফটা যখন তোমায় দেবো। আচ্ছা, রোববার মক টেস্ট রয়েছে ওপেন চ্যানেল ফ্লো সম্পর্কে। আবার অ্যানাউন্সমেন্ট, ওপেন চ্যানেল ফ্লো এর এই অনুশ্রীরা আগের থেকে পড়ছে, এদের ব্যাচে পড়িয়েছি, লাইভ ক্লাস করিয়ে তোমাদের রেকর্ডিং ক্লাস দিয়েছি। ওই ক্লাসের মধ্যে যে 4-5টা ক্লাস দিয়েছি তার মধ্যে গুপ্তার বইয়েরও প্রত্যেকটা কোশ্চেন সলভ করা রয়েছে। রোববার মক ইন্টারভিউ, তোমার মক টেস্ট, ঠিক আছে। স্যার ওই একটাই জায়গা যেটা আমার এন্টায়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর সবথেকে দুর্বল। কোনটা? শোনো, আবার আমি আমার জীবনে সবচাইতে বেশি কাজ করেছি কিন্তু ওপেন চ্যানেল ফ্লোতে। হ্যাঁ, তুমি যদি মানে ইয়ে করো, ওই ক্লাসগুলো দেখো আমার, তুমি দেখতে পারবে। আমার মনে হয় না, আমি খুব গর্ব করে বা খুব বড় গলায় বলছি না, ঠিক আছে, আমি একদম টপ যে কোচিং ইনস্টিটিউট ভারতবর্ষে মেডিজি, ঠিক আছে। আমার মনে হয় না মেডিজির কোনো স্যারও ওরকম এক্সপেরিমেন্ট করে পড়েছে, ঠিক আছে, তোমাদের যেভাবে আমি ক্লাস করিয়েছি। এখানে রয়েছে অনেক স্টুডেন্ট, তোমরা আমার সামনেই জিজ্ঞাসা করতে পারো, প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দিয়ে অ্যানালাইসিস করে দিয়েছি আমি ওপেন চ্যানেল ফ্লো। কিন্তু সময় কম তো, ঠিক আছে, এই জন্য তোমাদের চাপটা দিলাম যে এই রোববারেই তোমার টেস্টটা দাও ওপেন চ্যানেল ফ্লোয়ের, কারণ নিজেই বুঝে গেছো যে ফ্লুইড মেকানিক্সের কত বড় সিলেবাস। এবার হচ্ছে এটা তো গেল, এবার এই রিবেটের ক্ষেত্রে এই বেয়ারিং স্ট্রেংথের ভ্যালু কত? রিবেটের ক্ষেত্রে বেয়ারিং স্ট্রেংথের ভ্যালু, ঠিক আছে। তাহলে বেয়ারিং স্ট্রেস ইনটু এরিয়া। আচ্ছা, এখানে এরিয়া বলতে কোন এরিয়া হওয়া উচিত? এখানে কোন এরিয়া? প্রজেক্টেড এরিয়া হওয়া উচিত। প্রজেক্টেড এরিয়া হওয়া উচিত। আচ্ছা অনুশ্রী, একটা জিনিস আমাকে বলো তো, প্রজেক্টেড এরিয়া অ্যাকচুয়ালি কি হোলের এরিয়া নাকি অ্যাকচুয়ালি তোমার রিবেটের এরিয়া গো? প্রজেক্টেড এরিয়াটা কি এরিয়া? এটা কিসের এরিয়া? এই এরিয়াটাকেই তো প্রজেক্টেড এরিয়া বলে। এই হোলের এরিয়া, এটা অ্যাকচুয়ালি হোলের এরিয়া। তাহলে এখানে ডি হবে না D0 হবে? D0 হবে। তাহলে এখানে D0 হবে, ঠিক আছে। তুমি বলতে পারো যে স্যার এখানে তো আপনার ডিটি লিখেছে। হ্যাঁ, নতুন আইএস করে তো তোমার লিমিট স্টেটে অনেক কিছু চেঞ্জ করেছে। আগে এই ফ্যাক্টর লাগিয়েছে, 2.5 কেবি ফেবি লাগিয়েছে, ঠিক আছে, সেই জন্য ওরা ডি করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো D0, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এখানে D0 কেন হলো। এবার এবার এই একটা ভ্যালু তোমাকে মনে রাখতে হবে, পারমিসিবল স্ট্রেস ইন রিবেট।
যদি টেনশন হয়, শেয়ার হয় আর বেয়ারিং হয়। যদি তুমি পাওয়ার ড্রিভেন হয় তাহলে ভ্যালুগুলো 100 100 300, আর হ্যান্ড ড্রিভেন হলে ভ্যালুগুলো 80 80 250, ঠিক আছে। আর এই একটা স্টেটমেন্ট বলে দিচ্ছি, ইন দ্য ফিল্ড রিবেট অ্যাবভ ভ্যালুজ আর রিডিউসেস বাই 10%। এই ভ্যালুগুলো ফিল্ডে যদি তুমি কাজ করো, ফিল্ডে কি আর ওয়ার্কশপের মতন কাজ হয়? নিশ্চয়ই কাজ হয় না। ফলে তুমি হ্যান্ড ড্রিভেনই বলো আর তোমার পাওয়ার ড্রিভেনই বলো, ঠিক আছে, তুমি যদি একটা ওয়ার্কশপে করো তার যা ভ্যালু তুমি পাচ্ছ ফিল্ডে তার চেয়ে 10% কম ভ্যালু তুমি পাও। তাহলে যদি এই পার্টিকুলার ভ্যালুটা 100, তাহলে ফিল্ডে করলে এর ভ্যালুটা কত আসবে? কত আসবে দেবজ্যোতি? 90, ঠিক আছে। চলো এবার এটা তো বললামই, এটা বললাম, কোডাল প্রভিশন বললাম। এবার একটা নিউমেরিক্যাল প্রশ্ন করাই, ঠিক আছে, এটা নিউমেরিক্যাল প্রশ্ন। আচ্ছা, ইয়ের বইটা কার কাছে আছে? এসকে দুগ্গালের নতুন এডিশনের বইটা। কারোর কাছে নেই নতুন এডিশনের বইটা? কি অনুশ্রী, তোমাদের কাছে নেই? তোমার যাদবপুর পড়াতো তো নতুন এডিশনটাই? না মানে নোট দিয়ে পড়াতো তো, বই আলাদা করে করা হয়নি। ওকে ওকে, দেখি আমি আমার বইটা সমস্যা হয়েছে কি, আমার এসকে দুগ্গালের বইটা তখন আমি যাদবপুরে থাকতাম, মেসে থাকতাম, কেউ একটা চুরি করে নিয়ে চলে গেছিলো মেসে। আমাদের মেস ছিল হাটের মতন, সবাই আসতো মেসে, ঠিক আছে, সবাই আসতো, কে ব্যাগে করে নিয়ে চলে গেছে। এসকে দুগ্গালের বইটা আমার কাছে নেই। তাহলে এসকে দুগ্গালের বই কিছু কিছু পেজ আমি দেখি জোগাড় করে নেবো, আমি জোগাড় করে তোমাদের দিয়ে দেবো। কিছু কিছু অঙ্ক ছোট ছোট ওই বইয়ের মধ্যে আছে, ওগুলো আর করানোর, আমি যে ফর্মুলা বলে দিলাম ও ফর্মুলা ধরে ধরেই অঙ্কগুলো, ঠিক আছে, ওগুলো দেখতে হবে পরীক্ষার জন্য। আমি দিয়ে দেবো, আমি 3-4 দিনের মধ্যে দিয়ে দেবো ওটা, ঠিক আছে। এই একটা পার্টিকুলার কোশ্চেন, এই পার্টিকুলার কোশ্চেনে কি বলেছে? এই পার্টিকুলার কোশ্চেন বলেছে ক্যালকুলেট দ্য স্ট্রেংথ অফ M20 বোল্ট। বোল্টের নেচার বলে দিয়েছে, M20 বোল্ট গ্রেড বলে দিয়েছে 4.6 ফর ফলোয়িং কেস, দ্য মেইন প্লেট টু বি জয়েন্ট বাই 12 মিলিমিটার থিক অ্যান্ড অফ, প্লেটটাও বলে দিয়েছে, প্লেটটা বলে দিয়েছে 12 mm, ঠিক আছে, আর FE 450 হোল আর ফ্লেম কাট মেশিন, ঠিক আছে, মানে মেশিন কাট হয়েছে তোমার হোলটা। এবারে ল্যাব জয়েন্ট আর সিঙ্গেল কভার বার্ড জয়েন্টের স্ট্রেংথ বলেছে, কিচ্ছু না, ঠিক আছে, কোশ্চেনটা কিচ্ছু না। এই হচ্ছে মূল ব্যাপার। ডায়াগ্রামে আসি, অত কোশ্চেন পড়ার আমার সময় নাই। হ্যাঁ, এই একটা প্লেট রয়েছে, এটা 1 নম্বর প্লেট, এটা 2 নম্বর প্লেট, এদের তুমি কি করলে? এদের তুমি ল্যাব জয়েন্ট করলে। ল্যাব জয়েন্ট করলে এটা 12 মিলিমিটার, এটা 12 মিলিমিটার। এই হলো, তুমি কি করেছো? এটা বোল্টিং করেছো না রিবেটিং করেছো? কি মনে হচ্ছে ছবি দেখে? এটা তো বোল্টিং। তাহলে এটা তুমি বোল্টিং করেছো, এটা তুমি বোল্টিং করেছো, ঠিক আছে। আচ্ছা, বোল্টিং করলে এই শেয়ারে ফেইলিয়ারের ফর্মুলা কি? FUB ডিভাইডেড বাই √3 ইন্টু গামা MB। এবার আমি প্রশ্ন করবো এখান থেকে, এই রামকৃষ্ণ মণ্ডলকে এখানে √3 কোথা থেকে এলো? রামকৃষ্ণর পরে করব অনিতাকে, অনিতা √3 কোথা থেকে এলো? বলো জাসিমউদ্দিন, √3 কোথা থেকে এলো? শেয়ারে ফেলিয়ার হয়েছে, শেয়ার ফেইলিয়ার, প্রথমেই বলেছি শেয়ার ফেইলিয়ার, সেই জন্য √3। আজকে আমি কিছু বলতে পারছি না, আমার ভুল, আমি টাইম অ্যাডজাস্টমেন্টে লিখেছিলাম ভুল, ঠিক আছে, কিন্তু নিজেরা যারা আছো প্রথম থেকে এই জায়গাগুলো বলতে পারছো না কেন? কতবার মনে রাখবে? অত সময়ই নেই। FUB ডিভাইড বাই √3 ইন্টু ফ্যাক্টর অফ সেফটি। আর কি বললাম? আচ্ছা, NNটা কি অনুশ্রী? NNটা হচ্ছে নাম্বার অফ শিয়ার প্লেন ইন নমিনাল, মানে শ্যাঙ্ক এরিয়াতে। শ্যাঙ্ক এরিয়াতে তো NS, নেট এরিয়া হচ্ছে, আর এটা হচ্ছে AB কি, এটা নেট এরিয়ার, এই N ফর হচ্ছে নেট, আর B ফর হচ্ছে বোল্ট, A ফর হচ্ছে এরিয়া, A ফর হচ্ছে এরিয়া, S ফর হচ্ছে শ্যাঙ্ক, B ফর হচ্ছে বোল্ট, ঠিক আছে। এইভাবেই জিনিসটা মনে রাখো, তাহলে অলরেডি এই ফর্মুলাটা তোমাদের সম্পূর্ণ বুঝিয়েছি। আর 1-1-1 কেন করেছি সেটাও বুঝিয়েছি, ঠিক আছে।
কোশ্চেনটাতে বলে দেয়নি, বুঝছো তো, যে শ্যাঙ্ক এরিয়া না থ্রেট এরিয়া, এটা বলে দেয়নি। যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে তুমি যা ইচ্ছে জেনারেলি, হ্যাঁ এটা এসকে দুগ্গল বলেছে, যদি কিছু বলে না দেওয়া থাকে তুমি এটাকে বলবে থ্রেটেড এরিয়াতে এই শেয়ার প্লেনটা, দিস শেয়ার প্লেন ইজ লেইং ইন দ্য থ্রেটেড এরিয়া, ঠিক আছে, এইটা কনসিডার করে লিখবে, ঠিক আছে। এটাই আমি এখানে লিখে রেখেছি, যে এটা এসকে এটা দুগ্গলের বইয়ের একটা অঙ্ক, জাস্ট বোঝানোর জন্য বুঝিয়েছি, কারণ গেটের প্রিভিয়াস ইয়ারে আসেনি তো, একটা অঙ্ক তো করাতেই হবে। অ্যাসিউমিং শেয়ার প্লেন ইজ ইন দ্য থ্রেটেড পোর্শন হলো। এবার তুমি কিছু করবে না। আচ্ছা এই এফইউবি মানে কি? এই যে হঠাৎ করে 400 ভ্যালুটা লিখলাম, কোথা থেকে লিখলাম 400 ভ্যালুটা? আচ্ছা এটা কোথায় লিখেছি? আলটিমেট স্ট্রেংথ অফ বোল্ট। কেন 400 লিখতে পারলাম জিজ্ঞাসা করি তো। কুনাল কোথা থেকে লিখলাম গো 400 ভ্যালুটা? দেখি কে অনুশ্রী বলো। বিয়ারিং টাইপ বোল্টের ওখানে লেখা ছিল। এই দেখো এখানে লিখেছিলাম, এই যে এখানে শিখিয়েছিলাম এটা। যদি এটা 4.6 হয় তাহলে কত হয়? আলটিমেট 400 হয়, ঠিক আছে, আলটিমেট 400 হয়, আলটিমেট 400। তাহলে 400 কেন লিখলাম বুঝতে পারলে, কোনটা কেন লিখলাম সেটা তো দেখাতে হবে, ঠিক আছে, ওখানে বলা আছে ডিটেলসে, দেখিয়ে দিলাম। আগের দিনের ক্লাসটা একবার দেখিয়ে নিও না বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে 400 কেন লিখলাম এটা তোমরা বুঝলে। আর কারেন্ট বড় করেই হলুদটা নিই, এটা পর থেকে লাইনটা এলো ছিল না তো, যাই হোক। এই 400 কেন হলো বোঝা গেছে। √3 কেন এলো? আচ্ছা গামা এমবি কত বলেছিলাম? গামা এমবি 1.25। এটা তাহলে 1.2 কেন ধরলাম গো? এটা ভুল করেছি বুঝছো, এটা 1.25ই হবে। তো না 1.25ই তো লিখেছি, ওই একটা দাগের মতো এলো না, ওই 5টাকে দেখাচ্ছিল না, তাই বলি 1.2 কেন লিখলাম, 1.25। আচ্ছা তাহলে আমরা কি কোথায় বলেছি? এই যে তোমার নেট এরিয়ার এরিয়া কি বললাম? শ্যাঙ্ক এরিয়ার কত পার্সেন্ট নয়? 0.78% হয় না? 0.78 অফ π/4 d স্কোয়ার, 0.78 ইন্টু π/4 ইন্টু d স্কোয়ার, ঠিক আছে, সেটাই লিখলাম 0.78 π/4। আচ্ছা 20 স্কোয়ার, ঠিক আছে, 20 স্কোয়ার কেন বলে দিয়েছে, ডায়ামিটার 20 সব কিছু এটা বলে দিয়েছে, না তো এই M20 বলে দিয়েছে, ঠিক আছে, M20 বোল্ট বলে দিয়েছে, এই জন্য 20 লিখলাম। আর কি করলাম? আর হচ্ছে তোমার যেহেতু একটাই, এটা ল্যাব জয়েন্ট বলেছে, ল্যাব জয়েন্ট বলতে শেয়ার প্লেন কটা, শেয়ার ফেইলিয়ার প্লেন কটা? একটা না, একটা 1 নম্বর শেয়ার ফেইলিয়ার প্লেন। তাহলে এই পোর্শনটা কি হবে? যেটা তোমার শ্যাঙ্ক পোর্শনটা তোমার 0 হয়ে যাবে, এই পোর্শনে কোনো শেয়ার ফেইলিয়ার প্লেন পড়লো না শ্যাঙ্ক পোর্শনে। এবার এএসবির তো ভ্যালু রয়েছে, কিন্তু এনএস এর তো ভ্যালু 0 হয়ে যাচ্ছে, যেহেতু শ্যাঙ্কে কোনো ফেইলিয়ার প্লেন নেই, ঠিক আছে, সেই জন্য এটা তোমার টোটালটাই আমি 0 করে দিলাম। আর এই ভ্যালুগুলো 1 × 1 × 1 করে 45.27 কিলো নিউটন আসলো, ঠিক আছে। এই হয়ে গেল তোমার নতুন কোডাল প্রভিশন অনুসারে, ঠিক আছে, কিভাবে তুমি তোমার শেয়ারের ভ্যালুটা বের করবে, ঠিক আছে। এবার বিয়ারিং এর ভ্যালু কি করে বের করবে? দেখো কিচ্ছু না তো, একদম ইজি, মনে রাখা কঠিন, ঠিক আছে, এই জায়গাটা প্র্যাকটিস না করলে মনে রাখতে অত সহজে পারবে না। এবার হচ্ছে বিয়ারিং স্ট্রেংথ অফ বোল্ট। বিয়ারিং স্ট্রেংথ অফ বোল্টের এই ফর্মুলা লিখে নিলে, এই D × T, দেখো এখানে D × T বলতে সবসময় মনে রাখবে এটা কিন্তু D0 × T হয়, কিন্তু নতুন আইএস কোডে D × T লিখেছে ওরা, ঠিক আছে। তাহলে D × T কত? 20 হচ্ছে বোল্ট, আর T হচ্ছে 12 প্লেট, এই প্লেট তো 12, এই DT মানে প্রজেক্টেড এরিয়া থেকে আমি এখানে লিখলাম হচ্ছে 12 × 20। আচ্ছা FU 410 কি করে লিখলাম? FU 410, FU মানে কি? এটা প্লেটের স্ট্রেংথটা। FU মানে প্লেটের স্ট্রেংথ, এটা কি বলে দিয়েছে প্লেটের স্ট্রেংথ? এই দেখো তো, এই যে 12 mm থিক, দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 12 mm থিক, 12 mm থিক অ্যান্ড অফ FE 410 প্লেটের। তাহলে 410 হলো এখান থেকে, তাহলে এখানে তুমি 410 লিখে দিলে, এখানে তুমি 410 লিখে দিলে। আচ্ছা কেবির মান কি? কেবির মান হচ্ছে এই মিনিমাম অফ এই E/D0। ই মানে কি? দেখো এই যে এই অঙ্কগুলো করাতে আবার লাগবে, ঠিক আছে, এই কোডাল প্রভিশনগুলো।
এই 1.5 ইন্টু D0। আচ্ছা ই মানে কি, এন্ড ডিস্টেন্স বা এজ ডিস্টেন্স। 1.5 কখন হয়, যখন মেশিন কাট হয়। কোশ্চেনটা দেখো বলা রয়েছে মেশিন কাট, দেখো এই দেখো এই ফ্লেম কাট মেশিন, এই জায়গাতে বলা রয়েছে ফ্লেম কাট মেশিন, ঠিক আছে, সেই জন্য 1.5 হলো, সেই জন্য এখানে হলো 1.5 আর 1.5 ডিভাইড বাই 3 ইন্টু D0। D0 কেটে যাবে, এর একটা ভ্যালু আসবে, দেখি ক্যালকুলেটারে কত, আমিও করে দেখিনি। 1.5 ডিভাইড বাই 3, তাহলে আমার আসছে কত, 0.5, এই ভ্যালুটা আসলো 0.50। তারপরে এরকমভাবে নেবে পিচ, পি ডিভাইড বাই 3 ইন্টু D0 মাইনাস 0.25, ক্যালকুলেশন করো 0.58 আসছে। তারপরে FUB ডিভাইড বাই FU। আচ্ছা FUB মানে কি, বোল্ট, এটা তো বুঝতেই পারছো যে এটা বি বলে দিয়েছে মানে বোল্ট বলে দিয়েছে, তাহলে বোল্টের 400 আর প্লেটের হচ্ছে 410 করে আসছে 0.97 আর 1। এদের মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা হচ্ছে, 0.5। তাহলে 0.5, তাহলে আমি কি ধরবো এখানে, 0.5 কেন ধরেছি বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এলো স্যার বলছি বিয়ারিং ফেলিওরের ক্ষেত্রে হ্যাঁ ওই ডিটা, তখন আমিও আর কি ছবিটা দেখে বললাম যে ওটা প্লেটের মানে ওই এর এরিয়া আর কি, আপনার হোলের এরিয়া, ডিটা ডায়ামিটার অফ হোল হবে। হ্যাঁ তাই তো হবে ফেলিওরটা না, কিন্তু স্যার এখানে তো আমরা বোল্টের ডায়াটাই নিচ্ছি। না, বোল্টের ডায়া নিচ্ছি, কিন্তু আমি তোমাদের প্রথমে কি বললাম যে, দাঁড়াও খুব ভালো প্রশ্ন করলে, বুঝিয়ে দিই ছবিটা দিয়ে। এই আচ্ছা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো, অ্যাকচুয়ালি তোমার এই বোল্টটা ক্ষয় হচ্ছে, তাই তো, বোল্টটা তো ক্ষয় হচ্ছে, রবারের বোল্ট তো, হ্যাঁ বোল্টটা ক্ষয় হচ্ছে, স্ট্রেস কে দিচ্ছে বোল্টের মধ্যে, প্লেটের মধ্যেই না হোলের ডায়াটা, হোল ডায়াটা মানে কি, প্লেটের মধ্যেই তো হোল টোটাল ডায়াটা, তাই না? এই D0 যেটা, D0 কার, প্লেটের, তো প্লেটকেই তো তুমি D0 ডায়াতে কেটেছো, তাই না? তাহলে এটা তোমাকে প্লেট স্ট্রেসটা দিচ্ছে, তাহলে তুমি কোন ডায়াটা ধরবে, ডি না D0? যেহেতু স্ট্রেসটা ক্যারি করছে বোল্ট, ওই জন্য ভাবছিলাম যে আবার ডি হতে পারে কিনা। যে দিচ্ছে এটা তো ক্ষয় হচ্ছে, তোমার বোল্টটা ক্ষয় হচ্ছে, কিন্তু এই স্ট্রেসটা কে দিচ্ছে, প্লেট দিচ্ছে তো বোল্টটাকে ক্ষয় করার। দেখো অন্যরা দেখো কেউ যে প্রশ্নটা করলো বোঝার মতন প্রশ্ন, কিন্তু অন্যরা কেউ করলো না, বুঝতে পেরেছো যে এটা বলছে ও? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এমনি তো প্লেটটা তো মানে থিকনেস কম, সেই জন্যই। প্লেটের থিকনেস কম, না না থিকনেসের কোনো ব্যাপার নেই এখানে, হচ্ছে ও যেটা, এটা তো টি এর ব্যাপারটা, আমি ডি টা বলছিলাম। ও ডি এর ব্যাপারটা বলছে, ও বলেছে যে এই ডায়ামিটারটা ডি, এই ডায়ামিটারটা ডি, ঠিক আছে, তোমার এটা হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে, বোল্টের ক্ষেত্রে, আর হোলের ডায়ামিটারটা D0। তো আমি কেন ডি কেন ধরবো না, D0 কেন ধরলাম, অ্যাকচুয়ালি আমার হয় কি, বোল্টটা তোমার ক্ষয় হচ্ছে, চাপ কে দিচ্ছে বা স্ট্রেস কে দিচ্ছে, বোল্টের ওপর প্লেট দিচ্ছে, সেই জন্য প্লেটের ডায়ামিটার, এই জন্য প্রজেক্টেড এরিয়া বললাম, এই প্রজেক্টেড এরিয়া তো প্লেটের প্রজেক্টেড এরিয়া, এই প্রজেক্টেড এরিয়া অফ প্লেট থেকে তো এই স্ট্রেসটা আসছে, তাহলে আমি কোনটা ধরবো, তাহলে আমাকে অবশ্যই D0টা ধরতে হবে, আমি তো বাউন্ড D0 ধরতে, তাই না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, সবগুলোই কিন্তু ক্যালকুলেশন আছে, এমনি কিছু না। তাহলে এই গেল, এবার এই তো এবার হচ্ছে স্ট্রেংথ অফ দ্য বোল্ট মিনিমাম অফ 2 ভ্যালু, ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে তোমার স্ট্রেংথ অফ দ্য বোল্ট, ঠিক আছে। হ্যাঁ বলো কুণাল। বলছি বোল্টের ডায়াটা কি 20 mm বলেছিল? বোল্টের ডায়া 20 বলেছিল তো, কোশ্চেনে তো বলে দিয়েছিল এখানে। না স্যার, তাহলে তো ওখানে আমরা যদি D0 করি তাহলে ওটা 22 কেন করলাম না স্যার, মানে যদি ক্রস করি তাহলে তো ওটা 2 বাড়ার কথা স্যার। শোনো এই পার্টিকুলার কোশ্চেনটা, দাঁড়াও, হ্যাঁ অনুশ্রী আমাকে কি বললো, দেখো এখানে কি বললাম, এটাও ভালো প্রশ্ন, ঠিক আছে চলো করেছো, ঠিক আছে নো প্রবলেম। এখানে কি করলাম আমি একটু আগে, তুমি যদি রেকর্ডিংটা আরেকবার দেখো না, এই কোশ্চেনটা আসবে না। এখানে তোমাকে কি বললাম, এই ডিটা হচ্ছে যখন আমি লিমিট স্টেট মেথডে ধরছি তখন আমি ডি লিখছি,
ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি তো হয় D0, কিন্তু লিমিট স্টেট মেথডে তো তার আগে একটা ফ্যাক্টর বসিয়েছে, ফ্যাক্টর বসিয়ে এই D ধরেছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্ট যেটা ওয়ার্কিং স্ট্রেস মেথড থেকে তো কনসেপ্টটা আসে, ওয়ার্কিং স্ট্রেস মেথড এটা কী ধরেছি এখানে, কি ধরেছি ওয়ার্কিং স্ট্রেস মেথডে, ও ওয়ার্কিং স্ট্রেস মেথডের কথাটাই বলছিল যে কেন এখানে D0 আসলো, তাই তো অনুশ্রী? হ্যাঁ স্যার। বুঝলা কুণাল কেন D হলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ফর্মুলাতেই D রয়েছে এখানে, বলেছিলাম, ক্লাসটা রেকর্ডিং দেখলে বুঝে যাবে, অনেক কিছু তো নতুন নতুন। এই গেল। আচ্ছা একবার আমাকে করতে হবে, স্ক্রিনটা বন্ধ করতে হবে, ঠিক আছে, কারণ হচ্ছে ওই আমি টেলিগ্রাম ইউজ করি, আমার বিভিন্ন মোবাইলে ছবি তুলে ওগুলো টেলিগ্রামের মধ্যে আইপ্যাডে সেন্ড করি, এবার টেলিগ্রামটা অন করতে গেলে স্ক্রিনটা অটোমেটিকলি কাট হয়ে যাবে। আমি আজকে যে কোশ্চেনগুলো গেটের, সেই কোশ্চেনগুলোকে আমি আনবো আর কি, ঠিক আছে। স্ক্রিনটা অফ হবে, কোনো সমস্যা নেই। দুকালের বইটা আমার 2015 আছে। আমি ওর না 15-16 ভাবে বলতে পারবো না, বুঝছো। দুকালের বইটা তোমার কি ইয়েটা আছে, মানে লিমিট স্টেট মেথডে আছে, এই এখন কিন্তু লিমিট স্টেট মেথডে করালাম। বোল্টিং হচ্ছে লিমিট স্টেট মেথডের, লিমিট স্টেট মেথড আছে না ওয়ার্কিং স্টেট মেথড আছে, সেটা বলো। তাহলে তুমি আমাকে করবে, একটু ছবি তুলে পাঠাবে কয়েকটা পাতা, ঠিক আছে, এই বোল্টিং এর কোশ্চেনগুলো, কারণ তোমাদের জন্যই, আমার কি আছে, এই একটা কোশ্চেন তো আমি করলাম, বাদ বাকি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নেবে দুগ্গলের বই ধরে। আচ্ছা কারোর যদি সব আচ্ছা অনেক আজকে আসেনি না, অনেকটা আসেনি, অনেকটা কেন মিস করলো তোমার? ওই হয়েছে তোমাদের, আমার অফিসে যেমন গেছিল ওই অনুত্তম বিশ্বাস বলে একটি মেয়ে পড়ে আর কি তোমাদের ব্যাচে, আজকে তো ক্লাসে নেই। এবার অনেকেরই আমাকে অনেক বলেছিল যে স্যার আমার ওই ইন্টিগ্রেশনটা বুঝতে পারছি না, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো বুঝতে পারছি না, ঠিক আছে, ডেরিভেশনটা বুঝতে পারছি না। আমি হিসাব করে দেখলাম 10 মিনিট লাগলো বলতে, তো 6টা ফর্মুলা টোটাল, ওই 6টা ফর্মুলা বলে দিলে তোমার ফ্লুইড কিনেমেটিক্সে যা আছে, ঠিক আছে, ফর্মুলাগুলো বোঝা যায়। এবার কেউ যদি না বুঝতে পারো তাহলে সেটা আমার সঙ্গে কমিউনিকেট করে যাগুলো বুঝে নিও, ঠিক আছে। তা না হলে তোমাদের রোববার দিন বলেই দেবো, তোমাদের রোববারে ক্লাস করা থাকে 9টা থেকে, তো তোমাদের 8:30 থেকে, আবার টাইমিং গন্ডগোল করবো না, 9টা থেকেই ক্লাস করাই, ক্লাসে ঢুকে প্রথমে বলে দেবো একটু ফর্মুলাগুলো। এটাকে রামকৃষ্ণ মণ্ডল, তুমি ক্লাস করো প্রত্যেক দিন, তোমাকে দেখি তো, তুমি সাইলেন্ট হিরো কেন, কোনোদিন কথা বলো না? শুনতে পারছে না? হ্যাঁ স্যার করি তো। বোঝো ক্লাসে না কিছু বুঝতেই পারছো না? হ্যাঁ স্যার কদিন হচ্ছে অফ ছিল, এমনি রেগুলার করি। অফ থাকলে বোঝা যাবে না, অফ থাকলে আমি ফোনও করেছিলাম স্যার আপনাকে, কথা হয়েছিল। ঠিক আছে, আমি ভুলেই গেছি তুমি যে ফোন করেছিলে, কি কথা হয়েছিল, আমার সব ভোলা, কিচ্ছু মনে নেই, ঠিক আছে। আমার এই তোমাদের পড়িয়ে দিই। এবার শোনো, মার্চ মাস আসছে, ঠিক আছে, আমি নিজে কি চাপে আছি সেটা আমি জানি, আর যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারা কিছুটা হয়তো ফিল করতে পারবে যদি তারা ওয়ার্কিংয়ে থেকে থাকে। আমি কিভাবে সামলাচ্ছি আমি নিজে এটা বুঝতে পারছি। ফলে ফোন টোন করেছিল, আমার কিচ্ছু মনে নেই কে ফোন করেছিল না করেছিল, সত্যি কথা, তোমাকে তো এদিক ওদিক কথা বলে লাভ নেই, আমার একদম মনে নেই। তুমি কি বলেছিলে আমাকে ফোনে? না ওই যে আপনি মেসেজ করেছিলেন কদিন ক্লাস করিনি, রেগুলার করি কিনা, বলেছিলাম স্যার এরকম আসামে গেছিলাম, বাইরে ছিলাম, তো ওই জন্য ক্লাস করা হয়নি, আর তারপরে ব্যাক করে শরীরও খারাপ হয়েছে, ওই জন্য রেগুলার 1 সপ্তাহ হয়নি। ঠিক আছে, এখন থেকে ক্লাস করো। দাঁড়াও আমি 1 মিনিট ভিডিওটাকে স্টপ করছি, আর